আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গল্পের প্রথম পর্ব। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। দুটো মানবদেহ নির্জন একটা রুমে অর্ধনগ্ন অবস্থায় মেতে উঠেছে বহু পুরনো আদিম খেলায়। মেয়েটির শরীরের প্রতিটা অঙ্গে অঙ্গে ভালোবাসার ছোঁয়া এঁকে দিচ্ছে ছেলেটি। মেয়েটির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে গভীরভাবে চুম্বন করছে, ওর শরীর লেপ্টে আছে ছেলেটির শরীরের সাথে। জীবনে এই প্রথম কোনো পুরুষ তাকে স্পর্শ করছে, তাই প্রতিটা স্পর্শে সে কেঁপে কেঁপে উঠছে। তার জীবনে এই প্রথম পুরুষ যে কিনা তার কুমারিত্ব ছেদ করবে আজ। সেই ছেলেটা আর কেউ নয়, আমি। হ্যাঁ, আমি সেই ছেলে যে কিনা আজ জোর করে হলেও তার কুমারিত্ব হরণ করবে। অনেক দিনের না পাওয়া চাহিদা পূরণ করব। একসময় জোর করে তার সাথে সঙ্গমে লিপ্ত হলাম। এদিকে মেয়েটি ব্যথায় চিৎকার করছে, রক্তে ভেসে যাচ্ছে সাদা বিছানার চাদর। প্রায় অনেকক্ষণ পর পরিতৃপ্তির সুখ নিয়ে ছেড়ে দিলাম। মেয়েটি একবার আমার দিকে তাকিয়ে তারপর নিচের দিকে তাকালো। দেখে ছুপছুপ রক্তের সালোয়ারটা ভিজে গেছে। সেটা খুলে বেসিনে ধুয়ে বিছানার উপর মেলে ফ্যানের বাতাসে শুকাতে দিয়েছে। অর্ধনগ্ন অবস্থায় বসে আছে খাটের এক কোণে। পরে শুধু কামিজ আছে, সালোয়ার নেই। তাতেই অন্যরকম একটা সৌন্দর্য ফুটে উঠেছে। এটা দেখে আমার মাথায় অন্য একটা বুদ্ধি খেলে গেল। হঠাৎ আমি যা করলাম তা দেখে মেয়েটি নিজেকে লুকানোর চেষ্টা করছে, কিন্তু আমার হাত থেকে রক্ষা পেল কই। আমি এমন করব সেটা সে ভাবতে পারেনি। যা চেয়েছি তা তো দিয়ে দিয়েছে, তাহলে আবার এসব কেন? এমনটা আশা করেনি। এরপর যা হলো, আমার নাম মোহাম্মদ অনন্ত চৌধুরী, অনি। সবাই আমাকে অনি বলে ডাকে। মা বাবার একমাত্র আদরের ছেলে। আমার বাবা একজন প্রভাবশালী বিজনেসম্যান। গাড়ি বাড়ি আভিজাত্য, ব্যাংক ব্যালেন্স কোনো কিছুর অভাব নেই আমার। বাবার নাম মোহাম্মদ আনোয়ার চৌধুরী। পেশায় একজন বিজনেসম্যান হলেও খুবই ভালো ও দয়ালু একজন মানুষ। দু হাতে মানুষকে দান খয়রাত করতে পিছুপা হন না। আমার মাও খুব শান্তশিষ্ট একজন মহিলা, কিন্তু আমি তার উল্টো। মা ভালো, বাবা ভালো, কিন্তু আমি ভালো হতে পারলাম না। পড়াশোনায় ভালো, দেখতে হ্যান্ডসাম, গায়ের রং ফর্সা, উচ্চতায় 6 ফুট 1 ইঞ্চি, শরীরের গঠন হালকা পাতলা, চোখের মণি দুটো নীলবর্ণ, খুবই আকর্ষণীয় দীপ্তিময়, ঠোঁট জোড়া গোলাপি, মাথার চুল লম্বা ও সিল্কি। চুল লম্বা হওয়ার কারণে কপালবাই চোখে এসে পড়ে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, হাসলে দুগালে টোল পড়ে। সব মিলিয়ে মুখের কাটিং খুবই আকর্ষণীয়। প্রথম দেখাতেই যে কেউ নজর কাড়ে। আজ পর্যন্ত এমন কোনো মেয়ে নেই যে আমাকে দেখে ক্রাশ খায়নি। পড়াশোনায় ভালো, দেখতে ভালো, কিন্তু চরিত্রে একদম জিরো। আমার চোখে যে মেয়েকে ভালো লেগেছে তাকে পটিয়ে তার সাথে প্রেম করে আমার বিছানায় নিয়ে আসতে বেশি কিছু করতে হয় না। আমার কথার জালে ফাঁসতে বাধ্য হয় তারা। কারণ আমার কণ্ঠস্বর এতই মিষ্টি, আমার কথা শুনতে এবং আমার কথা রাখতে তারা বাধ্য হয়। এমনকি আমি যে মেয়েদের সাথে ফ্লার্ট করি এটা জেনেও মেয়েরা আমার সাথে প্রেম করে। একটা মেয়ের সাথে বড়জোর 2 থেকে 3 মাস প্রেম করি, তারপর তাকে ছাড়ার আগে অন্য আরেকটাকে পটিয়ে নেই। এসব আমার বা হাতের খেলা। আমি যে কতটা খারাপ আমার মা বাবা আমার বন্ধুরা সবাই জানে। আমার বন্ধুরা তো আমাকে অনেক বোঝায়, কিন্তু আমি শোনার পাত্র না। মা বাবা বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে পড়ে। একমাত্র ছেলে বলে শুধু বলতেই পারে, কড়াভাবে কোনো শাসন করতে পারে না, কারণ আমাকে যে তারা অনেক ভালোবাসে। আর এমনিতেও আমি একটু রাগী টাইপের। যদি কোনো কিছু করে বসি তাই সাহস পায় না কড়াভাবে কিছু বলতে। এভাবেই আমার দিন যাচ্ছে, মেয়েদের সঙ্গে পড়াশোনা আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। দেখতে দেখতে পড়াশোনা কমপ্লিট করলাম। বন্ধুদের সাথে আড্ডা দেওয়াটা আরও বেড়ে গেল। কখনো কফি শপে, কখনো কোনো মলের সামনে, কখনো আবার ক্লাবে। এভাবেই দিন কাটছিল। এদিকে বাবা প্রেশার দিচ্ছে বিজনেস দেখাশোনা করার জন্য। উনি এখন বিজনেসের দায়িত্ব আমাকে দিতে চান, কিন্তু এত তাড়াতাড়ি বিজনেস দেখাশোনা করার মন মানসিকতা আমার নেই। এখন বয়স ঘোরাফেরা করে এনজয় করার। এদিকে মা বলছে বিয়ে করতে, কিন্তু আমি তো বিয়ে ছাড়াই সব কিছু পেয়ে যাচ্ছি। বিয়ে করে জীবনে ঝামেলা বাড়ানোর কি প্রয়োজন? বিয়ে ছাড়াই তো দিব্যি আছি। 3 মাস পর পর একটা পাল্টাচ্ছি, বেশ ভালোই তো লাগছে। শুধু শুধু কেন উটকো ঝামেলায় পড়তে যাব?
কিন্তু আমার মা বিয়ে করব না শুনলেই কান্নাকাটি শুরু করে দেয়। অনেক বোঝানোর পরেও যখন মা বুঝতে রাজি হলো না, তখন বাধ্য হলাম বিয়ে করতে। মেয়ে আমার বাবার বন্ধুর মেয়ে, খুবই স্মার্ট, খুবই সুন্দরী। তাদের পছন্দই আমার পছন্দ বলে সম্মতি জানিয়ে দিলাম। কি ভাবছেন বিয়ের পর আমি শুধরে যাব? না, যে একবার বাহিরের খাবার খেয়ে অভ্যস্ত, সে কখনো বাহিরের খাবার ছেড়ে ঘরের খাবারে মন দিতে পারে না। বিয়ে তো করছি শুধু মা বাবার জন্য। আমার সম্মতি পাওয়ার সাথে সাথে এঙ্গেজমেন্ট করে ফেলল, যাতে আমার ডিসিশন চেঞ্জ না হয়। এঙ্গেজমেন্ট হওয়ার পর দেখতে দেখতে 1 মাস কেটে গেল। এর মাঝে মেয়েটার সাথে আমার একটু ভাব হয়, তবে আমি কেমন সেটা তাকে বুঝতে দিইনি। এদিকে আমার বন্ধু হারুনের বোনের বিয়ে। ওর 2 বোন। ছোট বোন হিনা এবার এসএসসি কমপ্লিট করে কলেজে ভর্তি হয়েছে, আর বড় বোন হাসনা মাস্টার কমপ্লিট করেছে, তারই এখন বিয়ে। বিয়েতে আমাদের ইনভাইট করেছে, কিন্তু মা বাবা যাবে না, তাই আমি আমার বাগদত্তার সাথে বিয়ে অ্যাটেন্ড করতে গেলাম। কিন্তু আমার একটু আন্দাজ ছিল না যে এই বিয়েতে গেলে আমার জীবনের চাকা অন্যদিকে মোড় নেবে। ভাবতে পারিনি এমন কিছু ওয়েট করছে আমার জন্য, যাকে দেখার পর আমার জীবনের ধরন পাল্টে যাবে আমার সব কিছু। যাই হোক, আজ রুশালীকে খুব সুন্দর লাগছে, অন্যরকম এক সৌন্দর্য ফুটে উঠেছে তার মাঝে। দুজনের মাঝে ভালোই সম্পর্ক গড়ে উঠেছে, কিন্তু আমি তাকে কখনো ছুঁয়ে দেখিনি, কারণ এমনিতেও সে আমার হতে চলেছে, তখন না হয় যা করার করব। বিয়ে বাড়িতে প্রবেশ করার সাথে সাথে আমার বন্ধু হারুনের সাথে দেখা। সে আমাকে আর রুশালীকে দেখে খুব খুশি হয়। বন্ধুর বোনের বিয়ে, বন্ধুর বোন মানে আমারই বোন, তাই আমি রুশালীকে রেখে বন্ধুর সাথে গেলাম ওকে হাতে হাতে একটু সাহায্য করতে। অবশ্য এতে হারুন আপত্তি জানায়, কিন্তু আমি শুনিনি। দুজনে স্টেজ ফুল দিয়ে সাজাচ্ছি, এমন সময় হিনা ছোট্ট একটা বাচ্চা কোলে করে নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। আমি আর হারুন দুজনেই মাথা তুলে তাকালাম। হারুন বাচ্চাটাকে দেখে হাত মুছতে মুছতে বলে, ওরে বাবা, উঠে গেছে বুঝি? আমার কোলে দেখ। হিনা বলে উঠেছে, সেই কখন, এতক্ষণ তো আমার কাছেই ছিল, কিভাবে জানি তোমাকে দেখেছে। তারপর আর কি, কান্না শুরু। এখন নাও, কান্না বন্ধ করো। হারুন বাচ্চাটাকে কোলে নিতে নিতে বলে, এসো বাবা, মামার কাছে এসো। হ্যাঁ রে, ওর মা কোথায়? সে কখন থেকে ওকে দেখছি না। হিনা বলে, ওর মা তো রান্নার দিক সামালছে, রাতে গায়ের হলুদের জন্য আয়োজন করছে। এদিকে আমি বাচ্চাটার দিকে হাঁ করে তাকিয়ে আছি, অবাক দৃষ্টিতে অপলক্ষীভাবে দেখেই যাচ্ছি। খুঁটিয়ে খুঁটিয়ে বাচ্চাটির চোখ, নাক, ঠোঁট দেখতে থাকলাম। এতটা মিল কিভাবে হতে পারে আমার সাথে? অবিকল আমার চেহারার সাথে মিলছে। কে এই বাচ্চা? কার বাচ্চা এটা? তার চেয়ে বড় কথা, এত সুন্দর, এত কিউট বাচ্চা আমি আগে কখনো দেখিনি। দেখলে চোখ ফেরানো যায় না। আমি কোনো রকম নিজেকে সামলিয়ে হারুনের কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিলাম। আমার এমন আচরণে হারুন অবাক হয়ে বলে, আরে সামলিও, পড়ে যাবে তো। বাচ্চাটার বয়স আনুমানিক 1.5 বছর হবে। ছেলে না মেয়ে সেটাই এখনো ভালো করে বুঝতে পারিনি। আমি বাচ্চাটাকে কোলে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলাম। কেমন একটা শান্তি অনুভব করলাম ওকে বুকে নিয়ে। এদিকে হারুন আর হিনা আমার কাণ্ড দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। ওরাও বুঝতে পারছে না কি হচ্ছে, একে অপরের মুখের দিকে তাকাচ্ছে আর আমাকে দেখছে। আমি বাচ্চাটাকে আলিঙ্গন মুক্ত করে সুন্দর করে কোলে নিয়ে ওকে দেখতে লাগলাম। এবার ওরা দুজন আমাকে আর বাচ্চাটাকে দেখতে লাগলো। যত দেখছে ততই সব কিছু গুলিয়ে ফেলছে। হিনা হারুনকে বলে, ভাইয়া, আমি যা ভাবছি তুইও কি তা ভাবছিস? হারুন আমার দিকে তাকিয়ে বলে, সেটাই তো ভাবছি, এতটা মিল কিভাবে হতে পারে? অনিফার চেহারার সাথে ওর চেহারা মিলে যাচ্ছে না, কিন্তু কিভাবে? হিনা বলে, সেটা তো আমিও ভাবছি, একদম হুবহু অনি ভাইয়ার মতো। অনিভা, আরেকটা জিনিস খেয়াল করেছিস? হারুন বলে, কি? হিনা বলে, নামটাও কেমন মিলে যাচ্ছে, অনি, অনিফা। এ ভাইয়া, আমার কেমন কনফিউজড লাগছে, সব কিছু গুলিয়ে যাচ্ছে, কি হচ্ছে বলতো? হারুন বলে, সেম কন্ডিশন আমারও, আমিও কিছু বুঝতে পারছি না। হিনা বলে, তোর বন্ধু না, জিজ্ঞেস করে না, তাহলেই তো সব বুঝতে পারবি। হারুন বলে, দাঁড়া, সব কিছু জিজ্ঞেস করব, তার আগে ওকে কথা বলতে দে। প্রায় বেশ কিছুক্ষণ নীরবতা কাটল। আমি বললাম, এই বাচ্চাটার নাম কি রে? হারুন বলে, অনিফা। নামটা শুনে হতবাক হয়ে গেলাম। আমার নামের সাথে মিল, তারপর আমার চেহারার সাথে মিল। আমি বললাম, এটা কার বাচ্চা? আই মিন, এর মা বাবা কোথায়? হারুন বলে, ওর মা আছে, বাবা নেই। এ কথা শুনে তো আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। মা আছে, বাবা নেই মানে? এই কেমন কথা? এতটুকু ছোট বাচ্চার বাবা কোথায় যাবে? আমি বললাম, ফাজলামি করছিস? এতটুকু বাচ্চা, তার উপর এত কিউট, এর বুঝি বাবা নেই? তাও কি করে হতে পারে?
হিনা বলে, ভাইয়া ঠিক কথা বলছে, ওর বাবা নেই। এবার আমি চোখ ছোট ছোট করে ওদের দিকে তাকিয়ে বললাম, ব্যাপারটা কি বলতো, আমি সব শুনতে চাই। এমন সময় হঠাৎ একজনকে দেখে আমার চোখ আটকে গেল। চোখ দুটো বিস্ফারিত হয়ে বেরিয়ে আসতে চাইছে। একটার পর একটা ধাক্কা খেয়ে যাচ্ছি। ওকে এখানে দেখতে পাবো এটা আমি কখনো আশা করিনি। আমি অবাক চোখে ওর দিকে তাকিয়ে হারুনকে বললাম, ও এখানে কি করছে? আমার কথা শুনে ওরা দুজন আমি যেদিকে তাকিয়েছি সেদিকে তাকালো। হারুন বলে, কার কথা বলছিস? আমি বললাম, হলুদ রঙের শাড়ি পরা যে মেয়েটি এদিকে এগিয়ে আসছে তার কথা বলছি। হারুন একগাল হেসে বলে, আরে ও তো অনিফার মা লাবণ্য, মনে হয় অনিফাকে নিতে আসছে, ওর খাওয়ার সময় হয়েছে তাই। এটা শুনে যেন আমি বড়সড় আরেকটা ধাক্কা খেলাম। অনিফা লাবণ্যের মেয়ে, তার মানে লাবণ্য বিয়ে করে নিয়েছে, কিন্তু ওর স্বামী কোথায়? এরা তো বলছে অনিফার বাবা নেই। সব কিছু কেমন যেন গোল মেলে। এদিকে লাবণ্য ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের দিকে। আমাকে দেখলে সে চিনে ফেলবে, তাই আমি তাড়াতাড়ি অনিফাকে হারুনের কোলে দিয়ে একটু আড়ালে চলে গেলাম। সেখান থেকে উকি মেরে দেখছি লাবণ্যকে। ততক্ষণে লাবণ্য চলে এসেছে ওদের কাছে, একগাল হেসে বাচ্চাটাকে কোলে নিল। তারপর ওদের সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলল। এদিকে আমি আড়ালে থেকে অন্যকে দেখে অবাক হয়ে গেলাম। সেই হরিণের মতো টানা টানা চোখ, যে চোখ দেখে আমি তার প্রেমে পড়েছিলাম, সেই গোলাপের পাপড়ির মতো ঠোঁট, যে ঠোঁটের টানে আমি ওর কাছে এসেছিলাম, সেই আকর্ষণীয় ফিগার যাকে ছোঁয়ার জন্য আমি ব্যাকুল হয়ে থাকতাম। এক বাচ্চার মা হওয়ার পরেও ওর সৌন্দর্য কমে যাওয়ার বদলে আরও বেড়ে গেছে। আগের থেকে ওকে আরও সুন্দর লাগছে। চোখ সরানো দায়ী হয়ে পড়েছে আমার। এদিকে লাবণ্য বাচ্চাটাকে নিয়ে চলে গেল, আমিও বেরিয়ে এলাম আড়াল থেকে। ওইদিকে হারুন আর হিনার মাথায় অনেক প্রশ্ন ঘুরোপাক খাচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমি লাবণ্যকে দেখে কেন আড়ালে চলে গেলাম? তার সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমার চেহারার সাথে অনিফার চেহারা এত মিল কেন? আড়াল থেকে বেরিয়ে আসার সাথে সাথে ওরা দুজন ঝাঁপিয়ে পড়ল আমার উপর, প্রশ্নের উপর প্রশ্ন করে জর্জরিত করছে। আমি বললাম, তোরা চুপ কর, শান্ত হয়ে বস, তারপর আমি তোদেরকে সব খুলে বলছি। কিন্তু তার আগে আমাকে জানতে হবে লাবণ্যের বিয়ে কোথায় হয়েছে, ওর হাজবেন্ড কে, তারপর আমি সব বলছি। আমার মুখে লাবণ্যর নাম শুনে এবং ওর বিয়ের কথা শুনে ওরা দুজন অবাক হয়। ওরা একে অপরের দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকায়, হাঁ করে তাকিয়ে আছে, কথা বলছে না। আমি বললাম, কিরে, অমন করে হাঁ করে কি দেখছিস? তোরা লাবণ্যের বিয়ে কোথায় হয়েছে সেটা জিজ্ঞেস করেছি আমি। হারুন বলে, দেখ, কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে, আসলে লাবণ্যর কোনো বিয়ে হয়নি। আমি একটু অবাক হয়ে বললাম, কি ফাজলামো করছিস তোরা? বলছিস লাবণ্যের বিয়ে হয়নি, আবার বলছিস বাচ্চাটা লাবণ্যর। বিয়ে না হলে বাচ্চাটা লাবণ্যর হয় কি করে? হারুন বলে, কেন, বিয়ে হলেই শুধু বাচ্চা হয়? বিয়ে ছাড়া কি কোনো মেয়ের বাচ্চা হয় না? আমি বললাম, দেখ, আমার সাথে হেয়ালি করবি না, হেয়ালি না করে ক্লিয়ারভাবে কথা বল। হারুন বলে, আসলে হয়েছে কি, আজ থেকে 3 বছর আগে লাবণ্য একটা ছেলেকে ভালোবাসত। লাবণ্য ছেলেটাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছে, ছেলেটাকে খুব বিশ্বাস করেছে, কিন্তু ছেলেটা 1 নম্বরের ফ্লট ছিল। লাবণ্যর বিশ্বাসের সুযোগ নিয়ে ছেলেটা দিনের পর দিন ওকে ইউজ করেছে, ভালোবাসার নাম করে ওকে ঠকিয়েছে। তারপর 6 মাস পর্যন্ত ইউজ করে ছেলেটা ওকে ছেড়ে দিল। ততদিনে ছেলেটির ভালোবাসার নেশন ওর পেটে ধারণ করেছে, মানে ও প্রেগনেন্ট হয়ে পড়ে। ছেলেটার সাথে ব্রেকআপের পর জানতে পারে। ততদিনে ছেলেটা ওকে সব দিক দিয়ে ব্লক করে দিয়েছে, ওর সাথে যোগাযোগ করার কোনো পথ রাখেনি। অসহায় হয়ে পড়ল লাবণ্য। এই বলে হারুন থেমে গেল। এদিকে ভাইয়ের কথা শুনতে শুনতে হিনার চোখে পানি। হিনা নিজেকে সামলিয়ে বলে, প্রেগনেন্ট হওয়ার পর যখন লাবণ্য আপুর মা বাবা জানতে পারল যে লাবণ্য আপু প্রেগনেন্ট, তখন ওনার মা বাবা ওনাকে ঘর থেকে বের করে দেয়, কারণ ওনার ছোট ছোট আরও 2টো বোন আছে। পাড়ার প্রতিবেশী জানতে পারলে এ 2টো মেয়েরও বিয়ে হবে না, তাই আপুকে ঘর থেকে বের করে দেয়। অসহায় লাবণ্য আপু দাঁড়ে দাঁড়ে ঘুরে আমার আপুর কাছে আসে। লাবণ্য আপু আর আমার আপু দুজনেই বেস্ট ফ্রেন্ড। লাবণ্য আপু সব খুলে বলে আপুকে এবং আমার মা বাবাকে। সব কথা শুনে মা বাবা খুব কষ্ট পেল। নিজের আপন মা বাবা কিভাবে এরকম করতে পারে? তারপর মা বাবা রেখে দিল আমাদের কাছে। সেই থেকে লাবণ্য আপু আমাদের বাড়িতে।
বাবা লাবণ্য আপুকে একটা জব দেয়। সেই জবটা আপু ঘরে বসেই করে, কারণ বাচ্চা নিয়ে অফিসে যাওয়া পসিবল না। আর একটা কথা কি জানেন অনি ভাইয়া, লাবণ্য আপু সুইসাইড করতে চেয়েছিল, শুধু পেটে থাকা নিষ্পাপ বাচ্চাটার জন্য করতে পারেনি। অনিফা হওয়ার পর থেকে সব কিছু পাল্টে যায়। লাবণ্য আপু অতীত ভুলে অনিফাকে নিয়ে ভাবতে শুরু করে। এখন তার ধ্যান জ্ঞান শুধু অনিফা। আমাদের পুরো বাড়ি মেতে থাকে অনিফাকে নিয়ে। তবে আমি একটা কথা বলে রাখি, যে লাবণ্য আপুর সাথে এরকম করেছে না, তার ভালো কোনো দিনও হবে না। হিনা চুপ হতেই হারুন বলে, লাবণ্যের যেটা হয়েছে এটা একদম ঠিক হয়নি। এত সুন্দর একটা নিষ্পাপ মেয়েকে কে কিভাবে ইউজ করতে পারে? যে এই কাজটা করেছে সে মানুষ না, একটা নরপিশাচ জানোয়ার, মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে এই সমাজে। এদিকে আমি ওদের কথা শুনতে শুনতে পাথর হয়ে গেছি। অপরাধ বোধ ঘিরে ধরেছে আমাকে। আমি আমার লাইফে কম মেয়েকে ইউজ করিনি, কম মেয়ের জীবন নষ্ট করিনি। কখনো আফসোস হয়নি যে আমি যেটা করেছি বা করছি অন্যায় করছি। একটা মেয়েকে ডেট করে ছাড়ার পর তা নিয়ে পার্টি করতাম, বন্ধুদেরকে নিয়ে ক্লাবে গিয়ে এনজয় করতাম। কিন্তু আজ কেন জানি না গিল্টি ফিল হচ্ছে। আজ মনে হচ্ছে আমি অনেক অপরাধ করেছি। আমার এই দুই হাতে অনেক মেয়ের জীবন নষ্ট হয়েছে। লাবণ্যের মতো হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করেছি আমি। আজ আমি নিজের নজরের কাছে নিজেই ছোট হয়ে গেছি। এটা বুঝতে বাকি রইল না। অনিফা আমার মেয়ে, আমার ছোট্ট কিউট বেবি। ওর বাবা আমি, ও আমার সন্তান, ও কোনো জারজ না। এটা মনে আসতেই মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। আমাকে ওভাবে মাথা নিচু করে থাকতে দেখে হারুন বললে, কিরে তুই কোনো কথা বলছিস না যে? তোকে একটা কথা বলবো? আমি সেভাবেই মাথা নিচু রেখে বললাম, বল। হারুন বললে, একটা কথা সত্যি করে বলবি, তুই লাবণ্যকে কিভাবে চিনিস? আর দ্বিতীয় কথা হলো, অনিফার সাথে চেহারার এত মিল কেন? হিনা বললে, হ্যাঁ অনি ভাইয়া, ভাইয়ার মতে আমারও একই প্রশ্ন, অনিফার সাথে আপনার চেহারার এত মিল কেন? আমি বললাম, এখানে বলা ঠিক হবে না, আমরা বরং ছাদে যাই, সেখানে অন্তত কেউ থাকবে না। আর হ্যাঁ হিনা, তুমি আমার একটা উপকার করবে? হিনা বললে, কি ভাইয়া বলুন। আমি বললাম, আমাকে একটা মাস্ক দিতে পারবে? হিনা আমার কথা মতো মাস্ক আনতে চলে গেল। সে কিছুক্ষণ পর মাস্ক নিয়ে এলে তারপর আমরা ছাদে চলে যাই। ছাদের রেলিংয়ের সাথে হেলান দিয়ে তিনজন পাশাপাশি দাঁড়াই। আমি বলতে শুরু করলাম, আজ থেকে 3 বছর আগের কথা। আমি, আমার বন্ধুরা সবাই মিলে গুলিস্তান নিউ মার্কেটের সামনে দাঁড়িয়ে গল্প করছি। সেদিন আমরা সবাই থাকলেও হারুন ছিল না, তাই হারুন সেদিনের ব্যাপারে কিছুই জানে না। বাইকের উপর বসে বসে সবাই গল্প করছিলাম। এমন সময় হঠাৎ একটি মেয়ে শপিং মলের দিকে যাচ্ছিল। মেয়েটি ছিল লাবণ্য। তাকে আমার প্রথম দেখাতেই ভালো লাগে। তার ওই টানা টানা হরিণের মতো চোখ, গোলাপি পাপড়ির মতো ঠোঁট, তীখালো নাক, ঘন কালো লম্বা কেশ, ওর ফিগার সব মিলিয়ে দেখতে কোনো হুড় থেকে কম ছিল না। আমার লাইফে কম মেয়ে আসেনি, লাবণ্যের তুলনায় তারা কিছুই না। তুই তো জানিস, কোনো মেয়ে আমার চোখে পড়ে গেলে তাকে আমি পেয়েই ছাড়ি, সেটা যে কোনো মূল্যে। যাই হোক, লাবণ্য বেরোনোর জন্য ওয়েট করতে লাগলাম। প্রায় 2 ঘন্টা পর লাবণ্য শপিং করে বেরিয়ে এলো। যেহেতু ও আমাকে চেনে না, তাই সরাসরি গিয়ে কথা বললে খারাপ দেখায়, নিশ্চয়ই হয়তো বকাটে ছেলে ভেবে বসে থাকবে, তাই একটা চিরকুট লিখলাম। ততক্ষণে লাবণ্য সিএনজিতে উঠে গেছে। আমি দৌড়ে গিয়ে দাঁড়ালাম সিএনজির সামনে। তৎক্ষণাৎ সিএনজি থেমে গেল। আমি ড্রাইভারকে সরি বলে লাবণ্যের সামনে গিয়ে দাঁড়ালাম। সিএনজির ভেতরে ঝুঁকে লাবণ্যের হাতে চিরকুট দিয়ে বললাম, মেডিসিনের অপেক্ষায় থাকব, আশা করি নিরাশ করবে না। এ বলে ছোট্ট একটা স্মাইল দিয়ে চলে এলাম। তুই তো জানিস, আজ পর্যন্ত কোনো মেয়ে আমাকে এবং আমার মুখের হাসি দেখে মুখ ফিরিয়ে নিতে পারেনি। লাবণ্যের ক্ষেত্রেও তাই হলো। আমি চলে আসতেই সিএনজি চলে গেল। লাবণ্য চিরকুট খুলে দেখল তাতে কি লেখা আছে। সে চিরকুট খুলে পড়তে লাগল, তোমাকে দেখেই প্রেমের রোগে আক্রান্ত হয়েছি, যার মেডিসিন একমাত্র তোমার কাছেই আছে। তোমার ভালোবাসা পেলেই এই রোগ সারবে। এই অসুস্থ রোগীকে যদি সুস্থ করতে চাও, তাহলে নিচে দেওয়া নাম্বারে ফোন করে মেডিসিন সাপ্লাই করো। তোমার মেডিসিনের জন্য ওয়েট করছি। আই লাভ ইউ সো মাচ। ইতি, তোমার প্রেমের রোগী। আমার লেখাটা পড়ে লাবণ্য অনেকক্ষণ হাসল। সে মনে মনে বলে, এমন পাগলও কেউ আছে? রাতে সে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো আমার কথা। সে ভাবছে আমাকে ফোন দেবে কি দেবে না। অজানা অচেনা একটা ছেলেকে ফোন দেওয়া কি ঠিক হবে? কিন্তু আমাকে যে তার ভালো লেগেছে। অনেক ভাবনা চিন্তা করে মনকে আর শান্ত করতে পারল না। রাত 18:30টার দিকে সে আমাকে ফোন দেয়। এদিকে আমিও ওয়েট করছিলাম তার ফোনের জন্য। আমি জানতাম ও ফোন করবে,
কারণ এমন কখনো হয়নি যে আমাকে কেউ অপেক্ষা করবে। এদিকে ফোনটা বেজে উঠতেই আমি ধরফর করে উঠে বসে দেখলাম আননোন নাম্বার। মুখে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। মনে মনে ভাবলাম, আমি জানতাম তুমি আমাকে ফোন না করে থাকতে পারবে না, তাহলে তুমি আমার জালে ফেসেই গেলে। আমি তৎক্ষণাৎ ফোনটা রিসিভ করে বললাম, আমি জানতাম তুমি আমাকে বেশিক্ষণ প্রেমের রোগে আক্রান্ত হতে দেবে না। লাবণ্য বলে, আপনি কি করে বুঝলেন যে আমি ফোন দিয়েছি? ওর কণ্ঠ শুনে আরও খুব আনন্দিত হলাম। এত সুন্দর মিষ্টি কণ্ঠ আমি আগে কখনো শুনিনি। আমি বললাম, আমি জানতাম, আমার মন বলছিল তুমি আমাকে ফোন দেবে। একটা সত্যি কথা বলি? লাবণ্য বলে, কি? আমি বললাম, তুমি যেমন সুন্দর ঠিক তেমনি তোমার কণ্ঠ খুব মিষ্টি। তোমার সাথে সাথে তোমার কণ্ঠেরও প্রেমে পড়ে গেছি। আমি তোমার নামটা জানতে খুব ইচ্ছে করছে। না জানি তোমার নামটা আরও কত মিষ্টি হবে। লাবণ্য বলে, আমার নাম লাবণ্য আক্তার। আমি বললাম, বাহ, তোমার সাথে সাথে তোমার নামটাও খুব সুইট, লাবণ্য, লাবণ্যময়ী রূপসী। তা কি করছো তুমি? লাবণ্য বলে, এই তো আপনার সাথে কথা বলছি। আপনার নামটা কিন্তু বলেননি। আমি বললাম, সরি, আমার নাম মোহাম্মদ অনন্ত চৌধুরী, অনি। সবাই আমাকে অনি বলেই ডাকে। তুমি আমাকে সে নামে ডাকতে পারো। লাবণ্য বলে, ঠিক আছে মিস্টার অনি, আমি কি জানতে পারি আপনি আমাকে কেন এই চিরকুটটা দিয়েছেন নাম্বার সহ? আমি বললাম, কেন দিয়েছি তুমি বুঝতে পারছো না? লাবণ্য বলে, আপনি যেটা চাইছেন সেটা কখনোই হবেন না। আমি বললাম, কেন? আমি দেখতে খারাপ নাকি? আমাকে তোমার পছন্দ হয়নি? লাবণ্য বলে, না না, আপনি দেখতে খারাপ আমি সেটা বলছি না, বরং আপনার মতো হ্যান্ডসাম, সুন্দর, কিউট কোনো ছেলেকে আজ পর্যন্ত আমি দেখিনি। আমি বললাম, তাহলে আমাকে ভালোবাসতে পারবে না কেন? লাবণ্য বলে, আমার ভয় হয়। আমি বললাম, আমি থাকতে তোমার ভয় কিসের? সব রকম বিপদে আপদে আমি তোমার পাশে থাকব। কোনো বিপদ তোমাকে ছুতে দেব না আমি, তা কখনোই হতে দেব না। ভালোবাসা দিয়ে তোমাকে আগলে রাখব। এবার বলো, তুমি আমাকে ভালোবাসবে? তোমাকে দেখার পর যে প্রেম রোগে আক্রান্ত হয়েছি, সেটা একমাত্র তোমার ভালোবাসা পেলেই সারবে। কি দেবে তোমার ভালোবাসা? লাবণ্য বলে, কিন্তু। আমি বললাম, কেন কিন্তু কিন্তু করছো? আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, তুমি আমাকে পছন্দ করো, তাহলে সেটা মুখে প্রকাশ করতে দোষ কোথায়? প্লিজ লাবণ্য, একবার বলো তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমি আমার জীবন তোমার নামে লিখে দেব, প্লিজ। অনেক রিকোয়েস্ট করার পর লাবণ্য বলতে বাধ্য হলো সে আমাকে ভালোবাসে। তারপর আর কি, শুরু হলো আমাদের লাভ স্টোরি। রাত জেগে ঘন্টার পর ঘন্টা কথা বলা, দিনে অন্তত একবার দেখা করা। তার সাথে বাড়তে লাগলো চাহিদা। প্রথমে একে অপরের হাত ধরা, এরপর পাশাপাশি বসে কাঁধে মাথা রাখা, তারপর ওর কোলে মাথা রেখে শুয়ে পড়া, এরপর একে অপরকে জড়িয়ে ধরা। এভাবে দিন দিন আমার চাহিদা বাড়তে লাগলো। লাবণ্য আমাকে বিশ্বাস করত, তাই বাধা দিত না। কিন্তু আমি যখন ওকে শারীরিক সম্পর্কের কথা বলতাম, তখন সে আপত্তি জানাতে শুরু করল। কিন্তু আমার কাছে তার আপত্তি ধূপে টিকল না। নানান রকম কৌশল জানা আছে আমার। মেয়েদেরকে কিভাবে আপোষে বাগিয়ে আনা যায় সেটা আমি খুব ভালো করেই জানি। একটানা কথাগুলো বলে চুপ হয়ে গেলাম। ওরা দুজন আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এদিকে আমি অতীতের ভাবনায় ডুবে গেলাম। কি করে আমি লাবণ্যকে শেষমেশ আমার বিছানায় নিয়ে আসলাম? একদিন লাবণ্যের সাথে বিকেলে দেখা করতে গেলাম। লাবণ্য আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। আশেপাশে তেমন কেউ ছিল না, একটু নির্জন জায়গাটা। আমাকে আসতে দেখে লাবণ্য ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে, কিন্তু আমি তাকে জড়িয়ে ধরলাম না। এই প্রথমবার এমন হলো। ব্যাপারটা লাবণ্যর চোখে আড়ালো না। সে লক্ষ্য করল আমি তার সাথে ভালো করে কথাই বলছি না, এমনকি ওর থেকে একটু দূরত্ব রেখে বসেছি। এসব দেখে লাবণ্য খুবই অবাক হয়। লাবণ্য বলে, কি ব্যাপার, আজ তোমাকে কেমন যেন লাগছে? ঠিক আগের কোনো কিছুর সাথে মিল পাচ্ছি না। এখানে আসার পর থেকে দেখছি আমার সাথে ভালো করে কথা বলছো না, আমার থেকে দূরে বসে আছো। এমনকি আজ আমাকে তুমি জড়িয়েও ধরনি, একবার মুখ তুলে আমার দিকে তাকালেও না যে আমাকে দেখতে কেমন লাগছে। কি হয়েছে তোমার আজ? আমি কি কোনো ভুল করেছি? আমি বললাম না, তুমি কোনো ভুল করনি, ভুল করেছি আমি। আমার কথা শুনে লাবণ্য চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, ভুল? কিসের ভুল? আর আজ তুমি এমন করে কথা বলছো কেন? এই তোমার কি হয়েছে, একটু খুলে বলো তো। এবার আমি বলতে শুরু করলাম, দেখো লাবণ্য, তোমাকে আমি খুব ভালোবাসি,
এতটাই ভালোবাসি যে তোমাকে ছাড়া থাকার কোনো প্রশ্নই আসে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু এই যে আমাদের মেলামেশা, এটার চাহিদা দিন দিন বাড়ছে। তোমাকে যে আমি একান্ত করে পেতে চাই, নিজের করে পেতে চাই, সেটা তুমি খুব ভালো করেই জানো। তবে এটা অন্যায়, সেটা তুমিও জানো, আমিও জানি। কিন্তু কি করব বলো তো? তোমাকে দেখলেই যে তোমাকে আদর করতে ইচ্ছে করে, তোমার সঙ্গ পেলে, তোমার কাছে বসলে, এমনকি তোমার শরীরের ঘ্রাণ তোমার প্রতি আমাকে আকৃষ্ট করে। তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তাই এই দূরত্ব। আজকের পর থেকে আমরা সপ্তাহে একবার দেখা করব, আমাদের কথা হবে, এরকম দূরত্ব বজায় রেখে। তুমি আমাকে জড়িয়ে ধরবে না, আমিও তোমাকে জড়িয়ে ধরব না। তাহলে মনে হয় বেটার। আমার কথা শুনতে শুনতে লাবণ্যর চেহারায় পরিবর্তন আসলো। তার চোখে মুখে ফুটে উঠল আমাকে হারানোর ভয়। সে মনে করে নিলেও এই বুঝি আমি তার থেকে দূরে চলে যাচ্ছি, যেটা সে কখনোই চায় না। তারও মন চায় আমাকে কাছে পেতে, কিন্তু এটা অন্যায় ভেবে সে পিছু পা হচ্ছে। এখন যখন দেখছে আমি যা বলছি তা মেনে না নিলে আমাকে হারাতে হতে পারে, তখন সে বাধ্য হলো রাজি হতে। আসল কথা কি জানেন? যখন একটা মেয়ে একটা ছেলেকে অন্ধের মতো ভালোবাসে, তখন সে বোঝে না ছেলেটার ভালো মানুষের পিছনে লুকিয়ে আছে আসল উদ্দেশ্য। এটা তো ছেলেদের টেকনিক। একটি মেয়েকে যত অবহেলা করবে, মেয়েটি ততই আকৃষ্ট হয়ে পড়বে। মেয়েটি মনে মনে ভাববে, হয়তো আমি নিজের সর্বোচ্চ উজাড় করে দিলে ওকে আমার করে পেয়ে যাব। না, এ ভাবনাটা ভুল। যে ছেলে রিলেশনে থেকে গার্লফ্রেন্ডের সব কিছু হরণ করতে চায়, সে আর যাই হোক সত্যিকারের পুরুষ হতেই পারে না। সে কাউকে সত্যিকারের ভালোবাসতেই পারে না। আমাদের সমাজে এসব এখন আনকমন হয়ে গেছে। রিলেশন করার সাথে সাথে ডেটে যাওয়া কোনো ব্যাপারই না। এখন সেটা অন্যায় হলেও অন্যায়ের ক্ষেত্রে পড়ে না। যাই হোক, অনেকক্ষণ ভেবে নিয়ে লাবণ্য বলে, ঠিক আছে, তুমি যা চাইবে তাই হবে, কিন্তু তোমার কাছে অনুরোধ, আমাকে ছেড়ে কখনো যেও না। এবার আমি ছুটে গিয়ে ওকে বুকে জড়িয়ে নিয়ে বললাম, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, আমি তোমাকে অনেক ভালোবাসি। কথাগুলো বলার পর মুখে ফুটে উঠল রহস্যময় ফাঁসি। দুদিন পর ওর সাথে যা হলো তার জন্য ও প্রস্তুত ছিল না। ও ভেবেছিল কি আর হবে গেলে। এতক্ষণ আমি চোখ বন্ধ করে ভাবনার মাঝে এতটাই ডুবেছিলাম যে ওরা দুজন যে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, সেদিকে আমার কোনো খেয়াল নেই। আমার কথা শুনে এতক্ষণে ওরা বুঝে গেছে লাবণ্যর সাথে যে এসব করেছে সে আর কেউ নয়, আমি। হঠাৎ হারুনের কথায় আমার সম্বিত ফিরে এলো। হারুন রেগে হিনাকে বলে, তুই সেখান থেকে যা, নিচে গিয়ে দেখ কার কি লাগবে। হারুনের কথায় রাগ ঝরে পড়ছে। বুঝতে পারলাম ওর রাগটা আমার ওপর, কিন্তু বোনের সামনে আমাকে কিছু বলতে পারছে না। হারুনের কথা মতো হিনা চলে যেতে গিয়েও আবার থমকে দাঁড়ালো। হিনা আমার সামনে এসে দাঁড়িয়ে বলে, আপনার কথায় আমি বেশ বুঝতে পারছি যে আপনি সেই ছেলেটা, তবে আপনি কাজটা একটুও ভালো করেননি। আর আপনি যে এত নোংরা মনের মানুষ আমি আগে জানতাম না। শুধু আপনি আমার ভাইয়ের বন্ধু বলে কিছু করতে পারছি না, তা না হলে আমি কি করতাম আপনার সাথে আমি নিজেও জানি না। এ বলে সে হনহন করে চলে গেল। আমি নিস্তব্ধ হয়ে হিনার কথাগুলো শুনে গেলাম। কি বলবো আমি? ও যা বলে গেল সবই তো সত্যি। হয়তো বুঝতে আমি অনেক দেরি করে ফেলেছি। আমার এই পাপের প্রায়শ্চিত্ত কোনো দিনও হবে না। হিনা চলে যেতেই হারুন বলে, তারপর কি হয়েছে সেটা বল। আমি বেহায়ার মতো বলতে শুরু করলাম। তারপর আমি ওকে এড়িয়ে চলতে শুরু করলাম। তাতেই কাজ হলো। লাবণ্য বুঝতে পারল আমি যা চাই তা যদি না পাই তাহলে সে আমাকে হারাতে পারে। তাই সে বাধ্য হয়ে রাজি হয়ে গেল, কারণ সে আমাকে খুব ভালোবাসে, আমাকে হারাতে চায় না। লাবণ্য রাজি হয়েছে দেখে আমিও খুব খুশি হলাম। অনেক দিনের চাহিদা পূরণ হতে চলেছে। খুশিতে আমাকে পায়ে কে। প্ল্যান করতে লাগলাম ওকে নিয়ে কোথায় যাওয়া যায়। এমনিতে সব হোটেলে আমার যাওয়া হয়ে গেছে। ওকে নিয়ে হোটেলে যাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। কেন জানি না ওকে হোটেলে নিয়ে যেতে মন চাইছে না। অন্য কোনো মেয়ের ক্ষেত্রে আমার এমন হয়নি। ওর প্রতি আমার অনেক লোভ। এত সহজে ওকে আমি ছাড়ছি না। ওয়েট করতে লাগলাম সঠিক সময়ের জন্য। দেখতে দেখতে একটা সুযোগ পেয়ে গেলাম। একদিন মা বাবা দুজনেই নানু বাড়িতে যাচ্ছে। বাড়ি 1 সপ্তাহের জন্য খালি থাকবে। এটা শুনে তো আমি মহা আনন্দে নাচতে লাগলাম। একদিন দুদিন নয়,
পুরো 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ আমি লাবণ্যকে নিজের করে পাব। যখন আমি লাবণ্যকে সব খুলে বললাম, তখন লাবণ্য আপত্তি জানায়, কারণ একদিন হলে ঠিক আছে, 1 সপ্তাহ প্রতিনিয়ত আসা ঠিক হবে না। মা বাবাকে কি বলবে? যদি মা বাবা জানতে পারে তাহলে তো সর্বনাশ। কিন্তু আমি শোনার পাত্র না, আমার পুরো 1 সপ্তাহে ওকে চাই। অনেক ভেবে লাবণ্য বলে, ঠিক আছে, দিনে কলেজ ফাঁকি দিয়ে আসা যাবে, মানে 1 সপ্তাহ সে কলেজে যাবে না, কলেজের নাম দিয়ে আমার এখানে চলে আসবে, কিন্তু রাতে সে আসতে পারবে না। অগত্যা কি করার, মেনে নিলাম। কথাই আছে না, নাই মামু থেকে কানা মামু ভালো। দেখতে দেখতে সেদিন চলে এলো। মা বাবা সকাল সকাল নানা বাড়ি চলে গেল। দুপুরের দিকে লাবণ্যকে নিয়ে বাড়িতে এলো। গেটে দারোয়ান আছে, সে দেখেও কিছু বলল না, কারণ আমাকে কিছু বলার সাহস নেই। লাবণ্যকে সোজা আমি আমার রুমে নিয়ে আসলাম। এ বলে আমি আবার চুপ হয়ে গেলাম। আবার চুপচাপ ভাবতে লাগলাম অতীতের কথা, যে কথাগুলো হারুনকে বলা ঠিক হবে না। লাবণ্যকে রুমে নিয়ে গিয়ে বসতে বললাম। লাবণ্য ভয়ে ভয়ে আমার খাটের এক কোণে বসে পড়ে। ওর চেহারায় বলে দিচ্ছে ও ভয় পাচ্ছে। আমি ওর পাশে বসে ওর হাতে হাত রেখে বললাম, এই তুমি কি ভয় পাচ্ছ? লাবণ্য আমাকে বলে, সত্যি বলতে আমার সত্যিই ভয় লাগছে। এসব না করলে হয় না? বিয়ের পরে না হয় যা করার করবে। আমি বললাম, যেটা বিয়ের পরে হবে সেটা এখন কেন হতে পারে না? এখন করলেই বা দোষ কি? ভয় পেও না, কিচ্ছু হবে না। লাবণ্য আমার কথা শুনে মাথা নিচু করে বলে, আমার মুখে ফুটে উঠল রহস্যময় একটা হাসি। আমি উঠে ড্রিঙ্ক বানাতে লাগলাম। এখন শরীরটা গরম হলে খেলা জমবে ভালো, কিন্তু আমার মাথায় এটা আসেনি যে লাবণ্যর সমস্যা হবে কিনা। ড্রিঙ্ক বানিয়ে 2-3 প্যাক মেরে দিলাম, তাতেই শরীরটা ঝরঝরে হয়ে উঠল আমার। এসবের অভ্যাস আছে, তাই খেলে মাতাল হওয়ার ভয় নেই। লাবণ্য জানতো না আমি ড্রিঙ্ক করি, সে আজ আমাকে প্রথম দেখছে আমি ড্রিঙ্ক করছি। লাবণ্য অবাক হয়ে বলে, তুমি ড্রিঙ্ক করো? আমি বললাম, করি, তবে সব সময় না, মাঝে মাঝে। আসলে ওকে মিথ্যে বললাম, আমি সব সময়ই ড্রিঙ্ক করি। যাই হোক, আমি ধীরে ধীরে ওর পাশে গিয়ে বসলাম। ওর পাশে বসতেই সে সরে গেল। আমি ওর কাঁধে হাত দিয়ে নিজের কাছে টেনে নিলাম। লাবণ্য সোজা এসে আমার বুকে পড়ল। আমি বললাম, এই দূরে যাচ্ছ কেন? লাবণ্য বলে, না মানে। আমি ওর ঠোঁটে আঙুল ঠেকিয়ে বললাম, চুপ, এখন আর কোনো কথা নয়, এখন শুধু মন প্রাণ উজাড় করে তোমাকে ভালোবাসব, যা জমিয়ে রেখেছি তোমার জন্য। এই বলে ধীরে ধীরে ওকে শুইয়ে ওর ওপর শুয়ে পড়লাম। বুক থেকে ওড়নাটা সরিয়ে দিলাম। লাবণ্য লজ্জায় চোখ বন্ধ করে নেয়। আর আমি নেশাকৃত চোখে তাকিয়ে রইলাম ওর বুকের দুটো মাংসপিণ্ডর দিকে। কামিজের গলা বড় হওয়ার কারণে অধিকাংশ অংশ বেরিয়ে আছে। ফর্সা বক্ষ জগল দেখে আমার লালসা আরও বৃদ্ধি পেল। 2 হাতে চেপে ধরে মুখ গুজে দিলাম লাবণ্যর। আমার ছোঁয়ায় কেঁপে উঠে আমার মাথা চেপে ধরল। আমি ধীরে ধীরে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। এক হাতে ওর চুলের মুঠি শক্ত করে ধরে গভীর চুম্বন করতে লাগলাম ওর ঠোঁটে। অন্য হাতে ওর নাভিটা হাত বুলাতে লাগলাম। এক ঝটকায় নিজের টি-শার্ট ও লাবণ্যের কামিজ খুলে দিলাম। ধবধবে ফর্সা বুকটা এখন উন্মুক্ত আমার সামনে। যত দেখছি তত নেশা ধরে যাচ্ছে আমার। পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে আদর করতে লাগলাম। এক সময় উত্তেজনার চরম সীমায় পৌঁছে গেলাম দুজন। সঙ্গমের প্রস্তুতি নিতেই লাবণ্য আমাকে বাধা দেয়। লাবণ্য বলে, এটা না করলে হয় না, যদি কোনো সমস্যা হয়। আমি ওর ঠোঁটে আলতো করে একটা চুমু দিয়ে বললাম, কিচ্ছু হবে না, প্রথম প্রথম একটু ব্যথা পাবে, পরে ঠিক হয়ে যাবে। আমার কথা শুনে লাবণ্য আশ্চর্য হয়ে যায়। প্রথম প্রথম ব্যথা লাগবে এটা আমি কিভাবে জানলাম? লাবণ্য অবাক হয়ে বলে, এসব তুমি কিভাবে জানো? যারা এসব করে তারাই তো জানে, তোমার তো জানার কথা না। আমি হলাম পাকপা খেলোয়াড়, মেয়েদেরকে বোকা বানানো আমার ডান হাতের খেল। আমি বললাম, আরে আজকাল এসব সবাই জানে, কারণ ভিডিও দেখে তো তাই। আমার কথা অন্ধের মতো বিশ্বাস করে নিল লাবণ্য। আমি বললাম, এবার তাহলে করি? লাবণ্য কথা না বলে উপর নিচ মাথা নাড়ে। এদিকে আমার তরস সইছে না। ওর অনুমতি পাওয়ার সাথে সাথে ঝাঁপিয়ে পড়লাম আমি, যেটা লাবণ্য আশা করেনি। আমিও ভুলে গেলাম ও যে কুমারী, যা করার সাবধানে করতে হবে। কিন্তু আমি ভুলে গিয়ে দ্রুত করতে লাগলাম, তাতেই হলো বিপত্তি। আমার এমন আচরণে লাবণ্য কান্না করে দেয় ব্যথায়। সেদিকে আমার কোনো হোশ নেই। আমি তখন ব্যস্ত হয়ে পড়েছি আমার চাহিদা মিটাতে। এদিকে রক্তে ভেসে যাচ্ছে বিছানার চাদর। কিছুক্ষণ কান্না করার পর ও নিজে থেকেই শান্ত হয়ে গেল। বুঝতে পারলাম ওর আর ব্যথা লাগছে না। এক সময় ক্লান্ত হয়ে ওর উপর শুয়ে পড়লাম আমি। ওর ঠোঁটে আবার ঠোঁট ডুবিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ চুম্বন করে ওর পাশে শুয়ে পড়লাম আমি। ও
ওর উপর থেকে সরতেই লাবণ্য উঠে বসল একবার, আমার দিকে তাকিয়ে আবার নিচের দিকে তাকালো দেখে বিছানা চাদর রক্তে ভেসে গেছে। এটা দেখে কিছুটা ঘাবড়ে যায় সে, আমার দিকে করুণ দৃষ্টিতে তাকায়। আমি বললাম, প্রথম প্রথম এরকম হয়, চিন্তা করার কিছু নেই, ব্যথার ওষুধ দিয়ে দিচ্ছি, খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। আমার ইচ্ছে ছিল সেদিন আরও করার, কিন্তু লাবণ্যের অবস্থা দেখে আর সাহস হলো না। এভাবে পুরো 1 সপ্তাহ সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা একসাথে থাকতাম। এই 7 দিন আমি একদিনও বাদ দেইনি। প্রতিদিন 2-3 বার করে ওর সাথে মেলামেশা করেছি। সে কখন থেকে অতীতে ডুবে আছে। হারুন আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে। এতক্ষণ পর্যন্ত আমি চুপ করে আছি দেখে হারুনের বিরক্ত লাগছে। হারুন বলে, তোর কি হয়েছে রে? নিজের পাপের কথা বলতে লজ্জা লাগছে বুঝি? করার সময় তখন লজ্জা লাগেনি? তাহলে বলার সময় কেন লজ্জা লাগছে? তুই যে আমার বন্ধু, এটা ভাবতে এখন আমার ঘৃণা হচ্ছে। তোর মতো একটা নিকৃষ্ট মানুষের সাথে আমি বন্ধুত্ব করেছি। ছি, কিভাবে করলি তুই এসব? আমরা জানতাম তুই শুধু রিলেশন করতি। তুই যে রিলেশনের নাম করে মেয়েদের দেহভোগ করতি সেটা জানতাম না। কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছিস? আচ্ছা, তোর বিবেকে বাঁধেনি? এতগুলো মেয়ের জীবন নষ্ট করে এখন বিয়ে করছিস? বিয়ে তো করছিস, কিন্তু এ জীবনে সুখী হতে পারবি না। এতগুলো মেয়ের অভিশাপ তোকে তাড়া করে বেলাবে। সুখের মুখ তুই এ জীবনেও দেখবি না। তুই যদি আমার বন্ধু না হতি তাহলে এতক্ষণে তোকে মেরে পুঁতে ফেলতাম। ওর কথায় আমি কিচ্ছু মনে করিনি। আমি অন্যায় করেছি সেটা আমি জানি, তার তুলনায় এই কথাগুলো কিছুই না। তবে ও যে বলল আমি সুখের মুখ কখনোই দেখব না, এটাও ভুল বলল। আমি তো সুখের মুখ দেখে ফেলেছি। আমার মেয়ে অনিফা, আমার কলিজা, সেই তো আমার একমাত্র সুখের লক্ষ্য। আমি হারুনের কথা শুনে মুচকি হাসলাম। হারুনেতে আরও রেগে গেল। হারুন বলে, তুই হাসছিস? আচ্ছা তুই কি রে? আমি বললাম, আমার সুখ, আমার শান্তি, আমার সব কিছু এখন আমার মেয়েকে ঘিরে। হারুন অবাক হয়ে বলে, তোর মেয়ে? কাকে তুই তোর মেয়ে বলছিস? আমি বললাম, অনিফা। এটা শুনে হারুন তেলে বেগুনে জ্বলে উঠল। ফট করে আমার কলার চেপে ধরে বলে, খবরদার, তোর নোংরা মুখে অনিফার নাম আনবি না, ওর দিকে চোখ তুলেও তাকাবি না, তাহলে কিন্তু আমি। ওর হাত ছাড়িয়ে দিয়ে বললাম, আমার মেজাজ ঠান্ডা আছে বলে তুই এমন করতে পারছিস, তা না হলে আমি কি তুই খুব ভালো করেই জানিস। আর বাকি রইল অনিফা, ও তো আমার মেয়ে, আমার ওরও 7 সন্তান। আমি ওর বাবা, এটা প্রমাণ করতে 2 মিনিট লাগবে না। তারপর কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলাম। হারুন আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি খুব শান্ত গলায় বললাম, হারুন দেখ, হয়ে গেছে, তা পাল্টাতে পারবো না। আমি প্রায়শ্চিত্ত করতে চাই। হারুন বলে, কিসের প্রায়শ্চিত্ত করতে চাস তুই? প্রায়শ্চিত্ত করলে কি সব কিছু আগের মতো ঠিক হয়ে যাবে? যতগুলো মেয়ের জীবন নষ্ট করেছিস তাদের জীবন কি আগের মতো হয়ে যাবে? আমি বললাম তো, আগে যা করেছি তা আমি পাল্টাতে পারবো না। তার জন্য আমি অনুতপ্ত। জানি আমার অনুতপ্ত কিছু আসে যায় না। আমি যা করেছি ক্ষমার অযোগ্য। আমি সব ছেড়ে নতুন করে বাঁচতে চাই। হারুন বলে, নতুন করে বাঁচতে চাস মানে? বুঝলাম না। আমি হারুনের হাত ধরে বললাম, হারুন প্লিজ দোস্ত, আমার মেয়েকে আমি চাই। হারুন চট করে নিজের হাত ছাড়িয়ে বলে, এটা কি বলছিস? এটা কখনোই সম্ভব না। অনিফাকে ছাড়া লাবণ্য মরে যাবে। লাবণ্য সব কিছু হারিয়ে অনিফাকে আঁকড়ে বেঁচে আছে। ওর শেষ সম্বলটুকু তুই কেড়ে নিস না, তাহলে ও মরে যাবে। আমি বললাম, আমি যদি লাবণ্যকে বিয়ে করি তাহলে সব কিছু ঠিক হবে না? হারুন বলে, তুই কি বলছিস? অলরেডি তোর এঙ্গেজমেন্ট হয়ে গেছে রোশালির সাথে, তাহলে তুই লাবণ্যকে কিভাবে বিয়ে করবি? আমি বললাম, রোশালির সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে তো আর হয়নি। আর এমনিতেও ওকে আজ পর্যন্ত আমি স্পর্শ করে দেখিনি। হারুন বলে, এটা কখনোই সম্ভব না। আমি বললাম, কেন সম্ভব না? হারুন বলে, তুই বোঝার চেষ্টা কর, লাবণ্য কখনোই তোকে বিয়ে করবে না। তুই ওর সাথে যা করেছিস তাও কখনোই ভুলতে পারবে না। আমি বললাম, তোরা যদি আমার পাশে থাকিস, আমাকে যদি সাহায্য করিস, তাহলে আমার বিশ্বাস আমি পারব। তারপরও যে কোনো মূল্যে হোক আমি আমার মেয়েকে চাই। প্লিজ হারুন, আমাকে সাহায্য কর। হারুন বলে, দেখ, আমার মনে হয় না লাবণ্য তোর কাছে ফিরে যাবে। যে মানুষ একবার ধোঁকা খায় সে মানুষ দ্বিতীয়বার সে ভুল করবে না, আমার মনে হয় না। আমি বললাম, কাউকে দুর্বল করতে হলে সেই দুর্বল জায়গায় হাত দিতে হয়, সেই নিয়ে তুই ভাবিস না। হারুন বলে, ঠিক আছে, আমরাও চাই অনিফা বাবার পরিচয় বড় হোক। আমার মনে হয় আমার থেকে বেশি হিনা তোকে সাহায্য করতে পারবে। দাঁড়া, তুই আমি হিনাকে ডেকে নিয়ে আসি। এ বলে হারুন হিনাকে ডাকতে চলে গেল।
কিছুক্ষণ পর হিনাকে নিয়ে উপরে আসে। আমি তখনও ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। তারপর হিনাকে আমি আর হারুন সব বোঝালাম। প্রথমে রাজি হচ্ছিল না আমাকে সাহায্য করবে বলে, পরে অনেক বোঝানোর পর রাজি হলো। হারুন বলে, আমি জানি না কতটা সাকসেসফুল হবে, আমার মনে হয় না লাবণ্য এখনও তোকে ভালোবাসে। হিনা বলে, তোমার ধারণা ভুল ভাইয়া, লাবণ্য আপু এখনও অনি ভাইয়াকে ভালোবাসে। আমি প্রায় সময় দেখি নীরবে বসে কান্না করে। সেটা বাদ দাও, লাবণ্য আপু যে অনি ভাইয়াকে ভালোবাসে তার প্রমাণ অনিফা। দেখো, অনিফার নাম অনি ভাইয়ার নামের সাথে মিলিয়ে রেখেছে, যাতে প্রথম উচ্চারণে অনি ভাইয়ার নাম আসে। ভালোবাসে এখনও, বুঝলে? তবে আমাদের চেষ্টা করতে হবে। এদিকে সেই কখন থেকে রোশালি আমাকে খুঁজে বেড়াচ্ছে। আসার পর থেকে ওর সাথে আমার আর মোলাকাত হয়নি। রোশালি আমাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসে। ছাদে আসার সাথে সাথে হিনার লাস্টের কথাগুলো শুনতে পায় রোশালি। আমাদের দিকে এগিয়ে আসতে আসতে বলে, কে কাকে এখনো ভালোবাসে? হিনা হঠাৎ ওকে দেখে, ওর কথা শুনে আমরা তিনজনই থতমত খেয়ে যাই। সব কথা শুনে ফেলল না তো? আমার ভয় নেই, ওর জানা উচিত সবকিছু, তা না হলে এই বিয়ে ভাঙব কি করে? আমি বললাম, আসলে। তৎক্ষণাৎ হারুন আমার মুখ চেপে ধরে বলে, আরে তেমন কিছু না, আমার এক বন্ধুর কথা বলছি। রোশালি কি বলে, ব্যাপার কি তোমার? অনি বিয়ে বাড়ি আসা পর্যন্ত তুমি আমাকে একটুও সময় দিচ্ছ না? সে কখন থেকে আমি একা বসে আছি, তোমার আসার কোনো নামগন্ধই নেই। আমি বললাম, বিয়ে বাড়ি বুঝতেই তো পারছো, বন্ধুর হাত হাতে সাহায্য করতে হচ্ছে, তাই একটু ব্যস্ত। বন্ধুর বোন মানে আমার বোন, বুঝতেই তো পারছো, কিছু মনে করো না তুমি। হঠাৎ রোশালি বলে, অনি, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম, কি কথা, বলো না। রোশালি বলে, না, খুবই একান্তভাবে কথা বলতে চাই। আমি বললাম, তাহলে পরে শুনি, এখন হাতে কাজ আছে, তুমি বরং হিনার সাথে যাও। হিনাকে ইশারা করলাম ওকে নিয়ে যেতে। ও থাকলে যে কোনো কাজই হবে না আমার। আমার কথা মতো রোশালি হিনার সাথে চলে গেল। আমি হাফ ছেড়ে বাঁচলাম। হারুন বলে, এবার বল তুই কি করতে চাস? আমি হারুনের হাত ধরে করুণ সুরে বললাম, দোস্ত, তোর হাতে ধরি, রাতে আমি আমার মেয়েকে বুকে নিয়ে ঘুমোতে চাই। এখন আপাতত এটা ব্যবস্থা করে দে, বাকিটা পরে দেখা যাবে। এটা শুনে হারুন বলে, তুই তো দেখছিস ঘর পোড়ার ভেতর আলো পোড়া দিতে বসেছিস। লাবণ্য যদি জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছিস? আমি বললাম, যা হবার হবে, কিন্তু রাতে আমি আমার মেয়েকে বুকে নিয়ে ঘুমোতে চাই, ব্যাস। এখন কিভাবে ব্যবস্থা করবি সেটা তুই জানিস। হারুন বলে, দাঁড়া, দেখছি কি করতে পারি, পরে কিছু হলে কিন্তু আমার দোষ দিতে পারবি না। কিভাবে কি করব সেটা বুদ্ধি করে নিচে চলে গেলাম আমি। মাস্ক পরে এটা সেটা করতে লাগলাম আর লাবণ্যকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। অনি ঘুমিয়ে পড়েছে তাই ওকে দেখতে পাচ্ছি না, কিন্তু নিজের মেয়েকে বুকে নেওয়ার জন্য যে আমি আর ধৈর্য ধরে থাকতে পারছি না। আমার মেয়েটা যে আমাকে অমানুষ থেকে মানুষ করে দিয়েছে একদিনেই। অনেকের মুখে শুনেছি, যারা ভাগ্যবান তারাই মেয়ের বাবা হয়। জানি না আমার কোন জন্মের পুণ্য এ জন্মে আমাকে দিয়েছে আল্লাহ, তাই তো আমি মেয়ের বাবা হতে পেরেছি। আমার মেয়েটি যে চাঁদের টুকরো, ওর মিষ্টি মুখটা দেখলে যে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। একটা মানুষ শোধরানোর পেছনে কারোর হাত থাকে, যদি তাই হয়ে থাকে তাহলে বলবো আমাকে শোধরানোর পেছনে আমার মেয়ের হাত। একসময় গায়ে হলুদের পর্ব শেষ হলো। দেখতে দেখতে গায়ে হলুদের মেহমান সব চলে গেল। লাবণ্য খুব টায়ার্ড, তাই সে সব কিছু বুঝিয়ে দিয়ে ঘুমোতে চলে গেল নিজের রুমে। তার আগেই আমি রুমে প্রবেশ করে লুকিয়ে আছি, কারণ এছাড়া কোনো উপায় ছিল না। লাবণ্য জানতে পারলে আমাকে তো রুমে প্রবেশ করতেই দেবে না, না জানি আরও কি করে বসে। এরপর ওয়েট করছি লাবণ্য ঘুমানোর জন্য। প্রায় অনেকক্ষণ সময় লাগলো লাবণ্য ঘুমোতে। লাবণ্য ঘুমানোর সাথে সাথে আমি এসে বিছানায় শুয়ে পড়লাম। আমার কলিজার টুকরোকে আমার বুকের উপর শুইয়ে ঘুমিয়ে পড়লাম। আমার মেয়ে সারা রাত আমার বুকে ছিল, কি শান্তভাবে ঘুমিয়েছে, একটুও নড়াচড়া করেনি লাবণ্য আমার পাশে। আজ লাবণ্য আমার পাশে থাকা সত্ত্বেও আমি ওকে ছুঁয়ে দেখিনি, শুধু ওর মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু দিয়েছিলাম। ওর দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটা মেয়ে উপহার দেওয়ার জন্য। তার জন্য তোমাকে আমি মাথায় করে রাখব। এবার শুধু ভালোই ভালো, তোমাকে বিয়ে করে নেই, তারপর দেখো সব ঠিক হয়ে যাবে। সত্যিই কি সব ঠিক হয়ে যাবে? কিন্তু মানুষ যা ভাবে তা কি হয় শত সহজে? আমি কথাগুলো ভেবে বলে ফেললাম। সত্যি কি ততটা সহজ মানুষের জীবন? না, জীবন চলার পথ কতটা কঠিন সেটা পদে পদে বোঝা যায়।
যাই হোক, সারা রাত মেয়েকে বুকে নিয়ে লাবণ্যের পাশে শুয়েছিলাম। সকালে আমার আগে লাবণ্যের ঘুম ভাঙল, আর মোড়া ভেঙে উঠে বসে মেয়ের দিকে তাকাতেই প্রথম ধাক্কা খেল বিষপাত চোখে বিস্ময়, অবাক হয়ে তাকিয়ে আছে। চোখ মুছে আবার দেখতে লাগল। না, ভুল দেখছে না। লাবণ্য দেখল মেয়েকে বুকে নিয়ে শুয়ে আছি আমি, কিন্তু আমি কিভাবে এখানে এলাম সেটাই ওর মাথায় আসছে না। কয়েক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল, বলার ভাষা হারিয়ে ফেলল। এই সেই লোক যে কিনা আমার সাথে ফ্লার্ট করেছে। আমি তো তাকে ভুলতে শুরু করেছি, তাহলে কেন আবার দেখা দিল? কি চাই ও আবার? কিন্তু অনিফাকে এভাবে বকে নিয়ে ঘুমাচ্ছে কেন? আর বন্ধ ঘরের ভিতরে কি করে এলো? কিছুই মাথায় আসছে না আমার। কোথাও এমনটা না তো অনিফা ওর মেয়ে সেটা জেনে গেছে তাই ওকে নিতে আসছে? এটা মনে আসতেই ওর বুকটা কেঁপে উঠল। আমার দিকে তাকিয়ে বসে বসে এসব ভাবছিল লাবণ্য। এসব ভেবে হঠাৎ আমার বুক থেকে অনিফাকে কেড়ে নিল। ঘুমন্ত অনিফার ঘুম ভেঙে গেল, সাথে আমারও। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার কারণে অনিফা কেঁদে ওঠে। লাবণ্য অনিফাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে, আর আমার দিকে তাকিয়ে আছে রাগান্বিতভাবে। এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে আমাকে এখনই গিলে খাবে। তখনও আমার ঘুমের র্যাশ কাটেনি, এখনও ঘুম ঘুম ভাব পাচ্ছে আমার। তারপরও ঘুমন্ত অবস্থায় উঠে বসলাম। লাবণ্য তখন আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ সময় এভাবে অতিবাহিত হয়ে গেল। আমি চোখ খুলে দেখি লাবণ্য আমার দিকে তাকিয়ে আছে সেই একইভাবে। ওর চোখ থেকে যেন ঘৃণা ঝরে পড়ছে। আমি ঘুম ঘুম ভাব নিয়ে বললাম, অমন করে কি দেখছো? এমন মনে হচ্ছে আজ তুমি আমাকে প্রথম দেখছো। এবার লাবণ্য চেঁচিয়ে বলে, আপনি আপনি এখানে কি করছেন? আর বন্ধ ঘরের ভিতরে কিভাবে এলেন? কেন এসেছেন আপনি? আমি বললাম, আরে তুমি আমাকে তুমি না বলে আপনি বলছো কেন? তুমি তো আগে আমাকে তুমি করেই বলতে, তাহলে আজ হঠাৎ আপনি কেন বলছো? লাবণ্য বলে, কে আপনি? কেনই বা আমি আপনাকে তুমি করে বলবো? আমি আপনাকে চিনি না, দয়া করে এখান থেকে বেরিয়ে যান। বিয়েবাড়ির লোকজন জানাজানি হয়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। সব হারিয়ে যতটুকু সম্মান নিয়ে বেঁচে আছি সেটাও থাকবে না। প্লিজ আপনি এখান থেকে যান। আমি বললাম, আমার কথা ছাড়ো, আমার মেয়েটা কান্না করছে, আগে ওকে শান্ত করো, না হলে আমাকে দাও, আমি বাহিরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমার মুখে আমার মেয়ে কথাটা শুনে লাবণ্য বেশ অবাক হয়। লাবণ্য ভেবে পাচ্ছে না আমি জানলাম কি করে অনিফা আমার মেয়ে। লাবণ্য মনে মনে ভয় পেতে লাগল। লাবণ্য কাঁপা কাঁপা গলায় বলে, আপনাকে কে বলেছে ও আপনার মেয়ে? ও শুধু আমার মেয়ে। আপনার মতলব কি বলুন তো? আপনি এখানে কেন এসেছেন? আমার জীবনটা নষ্ট করে শান্তি পাননি? আমি তো আপনার পথ থেকে সরে এসেছি, তাহলে কেন আপনি আবার দেখা দিলেন? আমি বললাম, আহা লাবণ্য, তোমাকে আমি পরে সব খুলে বলছি, তুমি আগে আমার মেয়েটাকে শান্ত করো। দেখো না আমার কলিজাটা কিভাবে কান্না করছে, ওর কান্না যে আমার সহ্য হচ্ছে না। লাবণ্য আমাকে আর কিছু বলে না, আমার থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে ঘুরে বসে। তারপর আমার মেয়েকে বুকের দুধ খাওয়াতে লাগলো। শাড়ির আঁচল দিয়ে মাথা ঢেকে দিল, তাই কিছু চোখে পড়ছে না, কিন্তু আমি ওকে ঝুঁকে মারতে লাগলাম একটু দেখতে আমার মেয়ে কিভাবে দুধ খায়। কিন্তু না, কোনোভাবেই কিছু দেখতে পারছি না। আমার মেয়ে দুধ খাচ্ছে আর পা ধরে খেলছে, কি সুন্দর লাগছে। এদিকে লাবণ্যের চোখে পড়ল আমি উসখুস করছি। লাবণ্য বলে, কি ব্যাপার, আপনি এমন করছেন কেন? আপনাকে না বললাম এখান থেকে যেতে? দ্বিতীয়বার আপনার চেহারা দেখাবেন না আমাকে, কারণ আমি আপনাকে ঘৃণা করি। আপনার ছায়া যেন আমার মেয়ের ওপর না পড়ে। অন্য সময় কেউ যদি আমাকে কোনো কটু কথা শোনাতো তাহলে তার উপযুক্ত শিক্ষা তাকে আমি দিতাম, কিন্তু এখন লাবণ্যর কথা আমার এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি লাবণ্যর কথার কোনো উত্তর দিলাম না। আমার ধ্যান জ্ঞান আমার মেয়ের দিকে। সে কিভাবে নিজের পা নাড়িয়ে হাত নাড়িয়ে খেলছে সেটাই আমি মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছি। আমার মুখে হাসি। এসব দেখে লাবণ্যর মেজাজ আরও গরম হয়ে গেল। এবার লাবণ্য আমাকে ধাক্কা দিয়ে বলে, কি ব্যাপার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? এই রুম থেকে বেরিয়ে যান। কি চান আপনি? আর আপনি কিভাবে জানলেন আমি এখানে আছি? কে বলেছে আপনাকে? অনিফা আপনার মেয়ে? লাবণ্যর কথারে, লাবণ্যর ধাক্কায় আমার মাঝে কোনো ফারাক পড়ল। এমন ছেলে আমি কারোর কটু কথা শোনার পাত্র না। কেউ কিছু বললে তার মুখম জবাব দেই আমি। সেই ছেলে আজ এতটা শান্ত কিভাবে হলাম সেটাই ভাববার বিষয়। লাবণ্যর কথায় আমি মুচকি হেসে বললাম, আহ লাবণ্য, এমন করছো কেন? দেখছো না আমার মেয়ে খেতে খেতে পা নাড়িয়ে খেলছে? আমাকে দেখতে দাও, আর বাকি রইল তোমার প্রশ্নের উত্তর সব আমি দেব, একটু ধৈর্য ধরো। লাবণ্য চেঁচিয়ে বলে, আমি কোনো কথা শুনতে চাই না। আমি চাই আপনি এখান থেকে চলে যান। দ্বিতীয়বার আপনি আমার সামনে আসবেন না। আপনার এই চেহারা আমি দেখতে চাই না। আপনার ছায়া যেন আমার মেয়ের ওপর না পড়ে। কেনই বা দেখা দিলেন আপনি? আমি তো আপনাকে ছাড়া আমার মেয়েকে নিয়ে দিব্য ছিলাম।
লাবণ্যর কথা শুনতে শুনতে আমার মেজাজ গরম হয়ে উঠল। কতক্ষণ ধৈর্য ধরে চুপ করে থাকা যায়? আর পারলাম না। আমি রাগে চেঁচিয়ে বললাম, এই। আর কিছু বলা হলো না। তার আগে হঠাৎ দরজায় কেউ ধাক্কা দিচ্ছে মনে হয়। হিনা নয়তো হারুন, হয়তো দুজন একসাথে। আমি ওর দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে দিয়ে দরজা খুলে দিলাম। দেখি আমার ধারণাই সত্যি, হারুন হিনা দুজনেই দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। লাবণ্য রুমে আমাকে দেখে ওরা দুজন মুখের ভাব এমন করল যেন ওরা কিছুই জানে না। আমি কিছু বলতে যাব তার আগেই হিনা বলে, কি ব্যাপার অনি ভাইয়া, লাবণ্য আপুর রুমে আপনি কি করছেন, তাও আবার দরজা লাগিয়ে? আমি তো আহামুকের মতো তাকিয়ে আছি, এটা কি হলো? হারুন বলে, হ্যাঁ রে হিনা, তুই সত্যি কথাই বলছিস। তুই লাবণ্য রুমে কি করছিস দরজা লাগিয়ে? তারপর লাবণ্যর দিকে তাকিয়ে বলে, লাবণ্য, তুই ওকে চিনিস নাকি? আমি জায়গায় বোকা বনে গেলাম। এরা সবটা জেনেও না জানার ভান কেন করছে? এদিকে লাবণ্য মনে মনে ভাবছে, মনে মনে যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো। এই লোকটা আমার মান সম্মান সব ধুলে মিশিয়ে দিল। কেন এমন করছে লোকটা? হারুন বলে, কিরে লাবণ্য, কথা বলছিস না কেন? তুই অনিকে চিনিস? লাবণ্য এবার কোনো রকম নিজেকে সামলিয়ে বলে, না জানি না। কিভাবে রুমে ঢুকেছে? কাল রাতে ঘুমানোর সময় তো দরজা বন্ধ করেই ঘুমিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি এই লোকটা আমার পাশে ঘুমোচ্ছে। জানি না কি করে এলো। তখন থেকে জিজ্ঞেস করছি, কিছু বলছেই না। লাবণ্যর কথা শুনে আমি মনে মনে হাসলাম। মনে মনে বললাম, তুমি দেখছি আগের মতো বোকায় থেকে গেলে লাবণ্য। সব সত্যি কথা বলে দিয়ে, সত্যি কথা বলে যে তুমি আমার রাস্তা ক্লিয়ার করে দিলে। লাবণ্যর মুখে সব শুনে হিনা ও হারুন অবাক হয়ে তাকিয়ে আছে। ওরা চোখে মুখে এমন ভাব ফুটালো মনে হচ্ছে যা হয়েছে সব লাবণ্যর দোষ। হারুন অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? দরজা বন্ধ থাকলে কেউ কিভাবে রুমে প্রবেশ করতে পারে? এটা তো পুরোই অসম্ভব। হিনা বলে, সত্যিই তো, বন্ধ দরজা থাকা অবস্থায় কেউ কিভাবে রুমে প্রবেশ করতে পারে? কেউ যদি তাকে রুমে প্রবেশ করতে সাহায্য না করে? লাবণ্য হিনার কথা বুঝতে পেরে বলে, তুই কি বলতে চাইছিস আমি এই লোকটাকে রুমে প্রবেশ করতে দরজা খুলে দিয়েছি? আমার কি মাথা খারাপ? একজন অচেনা মানুষকে আমি আমার রুমে প্রবেশ করতে দেব? এই লোকটাকে জিজ্ঞেস করে না সে কিভাবে ভেতরে এসেছে। হিনা আমার দিকে তাকিয়ে চোখ মেরে বলে, হ্যাঁ তো, অনি ভাইয়া বন্ধ দরজা খুলে কিভাবে ভেতরে ঢুকেছেন? আপনি কি ম্যাজিক জানেন? আমি লাবণ্যের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, সেটা একটা গভীর রহস্য, বলা যাবে না। হারুন বলে, আমি তোর বন্ধু, আমাকে বলবি না? হারুনের কথা শুনে লাবণ্য অবাক হয়ে যায়। লাবণ্য মনে মনে বলে, তার মানে হারুন ভাইয়ের বন্ধু অনি? তাই তো বলি, সেই বাড়িতে কি করছে? আমি হারুনের কথার উত্তর না দিয়ে চুপচাপ দাগিয়ে আছি। এতে করে লাবণ্যর রাগ হলো, কারণ আমি এই রুমে কিভাবে এসেছি সেটা না বললে ওরা যে লাবণ্যকে সন্দেহ করবে, খারাপ দৃষ্টিতে দেখবে, এসব ভাবতে ভাবতে লাবণ্য উঠে দাঁড়ালো। আমার সামনে দাঁড়িয়ে বলে, কি ব্যাপার, আপনি এই রুমে কিভাবে এসেছেন সেটা বলছেন না কেন? আমি বললাম, সেটা তো তুমি খুব ভালো করে জানো আমি কিভাবে এসেছি। লাবণ্য চেঁচিয়ে বলে, আমি জানি মানে? আপনি কি বলতে চাইছেন? আমি আপনাকে দরজা খুলে দিয়েছি? আমি মুচকি হেসে বললাম, এমনটা কি হতে পারে না যে তুমি খুলে দিয়েছো আর আমি রুমে প্রবেশ করে তোমার পাশে শুয়ে পড়েছি? এমনটা তো হতেই পারে নাকি? আমার কথা শুনে হারুন আর হিনা মুখ টিপে হাসছে। ওরা দুজন মনে মনে ভাবছে খেলা জমেছে ভালো। এদিকে লাবণ্য আমার কথা শুনে বেজায় রেগে গেল। সে মনে মনে বলে, এই লোকটা আবারও আমার চরিত্রে আঙ্গুল তুলছে, ওদের সামনে আমাকে ছোট করছে। কেন করছে এমন লোকটা? লাবণ্য আর নিতে পারল না। রাগের মাথায় সে হঠাৎ এমন একটা কাজ করল যা দেখে আমার পায়ের নিচের মাটি সরে গেল। হিনা হারুন তো দুজনেই ভেবাচাকা খেয়ে গেল। এমনটা করবে আমরা ভাবতে পারিনি। আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না। সত্যি বলতে, ও হঠাৎ এমন করবে আমি বুঝতেই পারিনি। ওদের সামনে আমাকে ছোট করছে, কেন করছে এমন লোকটা? লাবণ্য আর নিতে পারল না। হঠাৎ সে রাগের মাথায় আমার কলার চেপে বলে, সবাইকে কি আপনার মতো চরিত্রহীন ভাবেন? কি ভাবেন আপনি নিজেকে? নিজের যেমন চরিত্রে দোষ আছে তেমনি সবার ক্ষেত্রেও কি তাই ভাবেন? কেন করছেন আপনি আমার সাথে এরকম? কি চান আপনি? হঠাৎ এমন আক্রমণে হারুন আর হিনা দুজনেই ভয় পেয়ে যায়। লাবণ্যর এই রূপ আগে কখনো দেখেনি। লাবণ্য হঠাৎ এরকম ভায়োলেন্ট হয়ে যাবে ওরা বুঝতে পারেনি। ভাই বোন দুজন একে অপরের দিকে তাকিয়ে আবার আমাদেরকে দেখছে। লাবণ্যর এরকম আচরণে আমি অপ্রস্তুত হয়ে পড়ি। ওর রাগটা স্বাভাবিক, আমি ওর সাথে যা করেছি সেটা অন্যায় করেছি, তাই কিছুক্ষণের জন্য নিজের রাগ সংবরণ করার জন্য নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। রাগের মাথায় কিছু করে ফেললে পরে সব ভেস্তে যাবে, তাই ঠান্ডা মাথায় সব কিছু নিতে হবে।
আমি এক নজর অনিফার দিকে তাকালাম। দেখছি সে তাকিয়ে আছে আমাদের দিকে। আমি মেয়ের দিকে তাকিয়ে থেকে মুচকি হেসে কলার থেকে লাবণ্যর হাত সারিয়ে নিলাম। কেন জানি না আমার মেয়ের মুখের দিকে তাকাতেই আমার সব রাগ উধাও হয়ে গেল। আমি মনে করলাম কিছু না বলে বেরিয়ে যাওয়াই ভালো হবে। আমি হারুনকে বললাম, চল এখান থেকে। আমি যাওয়ার জন্য এগোতেই লাবণ্য আমার সামনে এসে দাঁড়ালো। লাবণ্য বলে, আপনি এখান থেকে যেতে পারবেন না। আগে আপনাকে বলতে হবে আপনি এই রুমে কিভাবে প্রবেশ করেছেন। তা না হলে এরা মনে করবে আমি আপনাকে দরজা খুলে দিয়েছি। পরিবেশ স্বাভাবিক করার জন্য হারুন বলে, হ্যাঁ অনি, তুই বলে দে তুই কিভাবে এসেছিস। আমি কথা ঘোরানোর জন্য বললাম, তোকে পরে বলবো, এখন বল তোরা এখানে কি করছিস। হিনা বলে, আমরা তো লাবণ্য আপুকে ডাকতে এসেছি, সকালের নাস্তা রেডি করতে। বাড়ি ভর্তি মেহমান, তাই হাতে হাতে করলে তাড়াতাড়ি সবকিছু রেডি হয়ে যাবে, তাই আর কি। কিছু মুহূর্তের জন্য আমি তো ভুলেই গিয়েছিলাম এটা বিয়ে বাড়ি। লোকজন জানাজানি হওয়ার আগে এখান থেকে বেরিয়ে যাওয়াই শ্রেয়, তাই আমি ওদেরকে নিয়ে বেরিয়ে গেলাম। লাবণ্য তাকিয়ে আছে আমরা চলে যাওয়ার দিকে। আমরা বেরিয়ে যেতেই লাবণ্য হাঁপ ছেড়ে বাঁচল। এদিকে আমি রুম থেকে বেরিয়ে ওদের দুজনকে ধরলাম। আমি বললাম, তোরা কিরে, সব জেনেও আমাকে ফাঁসিয়ে দিলি। এই না তোরা আমাকে সাহায্য করবি বললি, ওর সামনে এমন ভাব করলি যেন তোরা কিছুই জানিস না। এমনটা কেন করলি বলতো? হারুন বলে, আরে রেগে যাচ্ছিস কেন? এটা তো আমরা প্ল্যান করে করেছি যেন লাবণ্য বুঝতে না পারে আমরাও তোর সাথে সামিল আছি। যদি জানতে পারে তাহলে সব ভেস্তে যাবে। আমি বললাম, ও তাই, বল আমাকে আগে, বলবি না? হিনা রসিকতা করে বলে, অনি ভাইয়া, তোমাকে দেখে তো ফ্রেশ মনে হচ্ছে, রাতে মনে হয় ঘুম বেশ ভালোই হয়েছে, কি বলো, তাই তো? আমি চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললাম, কি বলবো হিনা, আমার মেয়েকে বুকে নিয়ে আমি খুব শান্তিতে ঘুমিয়েছি। এতটা শান্তির ঘুম মায়ের কোলে গিয়েছিলাম। সেই শান্তির ঘুম আজ আমি আমার মেয়েকে বুকে নিয়ে ঘুমিয়েছি। তোমরা জানো না, আমার কলিজা আমার বুকে একদম শান্ত হয়ে ঘুমিয়েছিল। বিয়ে বাড়ি বলে ছেড়ে আসলাম, নয়তো ওকে ছেড়ে আসতে মন চাইছিল না আমার। হারুন অবাক হয়ে বলে, কিরে ভাই, তুই দেখছি দুই নৌকায় পা দিয়ে বসে আছিস। যে কোনো একজনকে ব্যবস্থা কর, না হয়ে কপালে কোনো দুর্গতি আছে কে জানে। আমি বললাম, আমি তো সিদ্ধান্ত নিয়েছি লাবণ্যকে বিয়ে করব। হিনা বলে, সেটা না হয় বুঝলাম, কিন্তু রোশালী আপুর কি হবে? আমি বললাম, আমি ভাবছি ওকে সব খুলে বলবো। আমি জানি সব শোনার পর হয়তো আমাকে ভুল বুঝবে, বুঝলে বুঝুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। হারুন বলে, কিন্তু তোর মা বাবা, তারা কি মেনে নেবে লাবণ্যকে? আমি মুচকি হেসে বললাম, মেনে না নিয়ে কোথায় যাবে? আমি তাদের একমাত্র সন্তান, আমি যা বলবো তা শুনতে তারা বাধ্য, কারণ আমার মা বাবা আমাকে খুব ভালোবাসে। তাই আমি মা বাবাকে নিয়ে চিন্তা করি না। আমার চিন্তা লাবণ্য, সে যেভাবে আজ রিয়্যাক্ট করলো তাতে আমার ভয় হচ্ছে। ও যদি মেনে না নেয় তাহলে আমি আমার মেয়েকে কিভাবে পাবো? তবে আমি হাল ছাড়ব না, ওকে প্রথম বোঝাবো। যদি বোঝে তাহলে তো ভালো, আর যদি না বোঝে তাহলে আমি আঙুল বেঁকা করতে বাধ্য হব। হিনা বলে, কি করবেন আপনি অনি ভাইয়া? আমি বললাম, যখন করব তখন না হয় দেখিস। তবে আমি এত সহজে হাত ছাড়ার পাত্র না। আমিও দেখে নেব লাবণ্য কি করে আমাকে বিয়ে না করে। এমন সময় হঠাৎ রোশালী এসে দাঁড়ালো আমার পিছনে। আমার লাস্টের কথাটা সে শুনে ফেলেছে, তবে ক্লিয়ারভাবে না। কিন্তু আমি বুঝতে পারিনি রোশালী আমার পিছনে আছে। হঠাৎ রোশালী বলে, কাকে কে দেখে নিচ্ছে বিয়ে না করলে? আচমকা আমি পিছন থেকে রোশালীর কথা শুনতে পেয়ে আমি অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাই। এই মেয়েটা কখন চুপি চুপি এসে দাঁড়িয়েছে সেটাই বুঝতে পারলাম না। সব কথা শুনে ফেলেনি তো? আমি অবাক হয়ে বললাম, তুমি? হারুন হয়তো আমার অবস্থা বুঝতে পেরে বলে, আরে তোমার কথা বলছে, মানে তুমি যদি অনিকে বিয়ে না করো তাহলে সে তোমাকে দেখে নেবে। হারুনের মুখে এটা শুনে তো আমি অবাক। এ তো ঝামেলা ফুরানোর বদলে বাড়িয়ে দিচ্ছে। আমি কখন বললাম ওর কথা? হারুনের কথা শুনে রোশালীর মুখে খুশির ঝলক খেলে গেল। রোশালী একদম আমার সামনে এসে আমার দুই কাঁধে হাত রেখে বলে, তুমি আমাকে এতটা ভালোবাসো, আগে বলবে না? আর তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে বিয়ে করব না? তুমি হয়তো জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। সেই কথাটাই তো কাল রাতে বলতে চাইছিলাম। যাক, ভালোই হলো। একটা কথা মনে রেখো, আমি তোমাকে ছাড়ছি না। যে কোনো কিছুর কিমতে আমি তোমাকে চাই, আমি তোমাকে হারাতে চাই না। লে হালুয়া, ভেবেছিলাম কি আর হলো কি, এই মেয়ে তো দেখছি আমাকে পুরোই ফাঁসিয়ে দিয়েছে।
সব দোষ হারুনের। ও যদি কথাটা না বলতো তাহলে হয়তো রোশালি কথাগুলো বলতো না। ও বলার আগে আমি বলে দিতাম সবকিছু। কিন্তু এখন কি হবে? আমি করুণ দৃষ্টিতে হিনার দিকে তাকালাম। হিনা আমাকে ইশারা করে বলে, এখন চুপ থাকো, পরে দেখছি। হারুন বেশ বুঝতে পারল ভুলটা ওর ছিল। হঠাৎ লাবণ্য অনিফাকে নিয়ে রুম থেকে বের হয়। বের হতেই দেখে একটা মেয়ে আমার 2 কাঁধে হাত দিয়ে আমার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, আর আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছি। হিনা আর হারুন আমাদের দিকে তাকিয়ে আছে। এটা দেখে লাবণ্য মনে মনে বলে, ছি, এখনও লুচ্চামি ছাড়তে পারেনি। আমার মনে হয় না জীবনে পারবে। শেষমেশ এমন একটা ছেলের সাথে প্রেম করলাম যার প্রায়শ্চিত্ত আমাকে সারা জীবন করতে হবে। এসব ভাবতে ভাবতে সে নিচে নেমে আসে। আমাদের দিকে তাকিয়ে কিছু না বলে হনহন করে অন্যদিকে চলে গেল। একেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আসলে লাবণ্য জানে না রোশালি আমার বাগদত্তা। লাবণ্য চলে যাওয়ার দিকে আমরা 3 জনেই তাকিয়ে আছি। রোশালি আমার কাঁধে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওর যেন চোখের পলকই পড়ছে না। আমি কোনো রকম নিজেকে সামলিয়ে বললাম, রোশালি, হাত সরাও, এটা বিয়ে বাড়ি, লোকজন দেখলে কি ভাববে? আর এমনিতেও তোমাকে আমার কিছু বলার আছে। রোশালি আমার কথা মতো হাত সরিয়ে বলে, কি কথা বলো? আমি বললাম, এখন না, বিয়েটা হয়ে যাক, তারপর রাতে ছাদে বসে আমরা কথা বলবো, সাথে ওরা দুজনও থাকবে। রোশালি বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই বলে আমি আর হারুন আবার চলে গেলাম হাতে হাতে কাজ করতে। এদিকে লাবণ্য অনিফাকে নিজের কাজ ছাড়া করছে না, তার ভয় আমাকে নিয়ে। কিন্তু আমি বারবার মেয়ের কাছে গিয়ে ওকে কোলে নিচ্ছি। এটা দেখে লাবণ্য বারবার আমাকে চোখ রাঙাচ্ছে। মুখ ফুটে কিছু বলতে পারছে না, কারণ বাড়ি ভর্তি মেহমান। তাই আজ লাবণ্যকে খুব খুব সুন্দর লাগছে। নীল রঙের একটা শাড়ি পরেছে, ম্যাচিং করে কানের দুল, হাতে কাচের চুড়ি, ম্যাচিং করে মাথার খোপায় ফুল, খুব সুন্দর করে পরিপাটি করে সেজেছে, দেখতে দারুণ লাগছে। বারবার আমার চোখ ওর দিকে চলে যাচ্ছে। একসময় তো থাকতে না পেরে ওর কানের কাছে গিয়ে বলেই দিলাম, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। আমার কথা শুনে সে চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়েছিল। আমি ওর চাহনি দেখে মুচকি হাসলাম। লাবণ্য মনে মনে বলে, ছাগল একটা, কি ভেবেছ আমাকে ওই মুখের হাসি দিয়ে আমাকে পটিয়ে নেবে? আগের মতো সেটা আর হচ্ছে না। মানুষ একবার ভুল করে, তাও না জেনে, কিন্তু যে শুনে কেউ ভুল করতে চায় না, এমনকি ভুল পথে পা বাড়াতেও চায় না। তুমি যতই আমার পিছে ঘুরঘুর করো, কোনো লাভ হবে না। তোমার মতো একটা লুচ্চা ছেলের সংসার করার থেকে একা থাকা অনেক ভালো। কাজ করছে আর কথাগুলো ভাবছে আমাকে নিয়ে। এভাবে সারা দিন কেটে গেল। বরযাত্রী এলো, খাওয়া দাওয়া হলো, বিয়ে হলো, একসময় সময় বিদায় নিয়ে চলেও গেল। কিন্তু আমরা অতীত হয়েও গেলাম না। কি করে যাই বলুন? মেয়েকে ছেড়ে তো যেতেই ইচ্ছে করছে না। বরযাত্রী যেতে যেতে রাত হয়ে গেল। রাত আনুমানিক এখন 8টা বাজে। রোশালি বলে, অনি, আমরা যাব না? হারুন বলে, আসলে রোশালি, অনির একটা কাজ আছে, তাই ও এখন যেতে পারবে না। তোমার যদি থাকতে ইচ্ছে না হয় তাহলে তোমাকে আমি পৌঁছে দিচ্ছি। রোশালি বলে, আরে না, আমার তেমন কোনো সমস্যা নেই, এমনি জিজ্ঞেস করছিলাম যাবে কিনা। রাতে খাবারের পর লাবণ্য অনিফাকে নিয়ে ঘুমাতে চলে গেল। আমাকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে যত আমাকে এড়িয়ে চলতে পারবে তার জন্য ততই ভালো, এটাই সে মনে করে। কিন্তু এটা জানে না আমি ওর পিছু পড়ে আছি। এত সহজে আমি ছাড়ছি না। রাতে খাওয়া দাওয়ার পর আমরা 4 জন ছাদে এলাম। আমি, হারুন, রোশালি, হিনা, 4 জন একটা মাদুরা বিছিয়ে গোল হয়ে বসে পড়লাম। প্রথমে টুকিটাকি কথা বললাম বিয়ের ব্যাপার নিয়ে। একসময় আমি বললাম, রোশালি, তোমাকে কিছু বলার আছে আমার। রোশালি বলে, কি বলার আছে বলো না, শুনছি তো। আমি বললাম, দেখো, তোমাকে আমার ব্যাপারে কিছু বলার আছে যেটা তুমি জানো না। এখন আমি তোমাকে যে কথাগুলো বলবো, জানি না আমার কথাগুলো শোনার পর তুমি আমাকে কোন চোখে দেখবে। রোশালি আমার হাত ধরে বলে, তুমি যেমনই হও তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি, এটা যেমন সত্যি, তেমনি আমি তোমাকে চাই, সেটাও সত্যি। আমি বললাম, কথাগুলো যতটা বিশ্বাসের সাথে বলছো, আমার মনে হয় না আমার কথাগুলো শোনার পর ততটা বিশ্বাস টিকে থাকবে। যাই হোক, আগে আমার কথাগুলো শোনো, তারপর। আমি বলতে শুরু করলাম, আমি কি, আমি কেমন, আমি কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছি। আরও কিছু বাড়িয়ে বানিয়ে বললাম, শুধু লাবণ্যর কথা ছাড়া। কথাগুলো শেষ করে আমি রোশালির দিকে তাকালাম, ওর মুখের প্রতিক্রিয়া কেমন হয়েছে সেটা দেখার জন্য। কিন্তু আমি ওর মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। এতগুলো কথা শোনার পর ওর মুখের প্রতিক্রিয়া যেমন হবার কথা ছিল এমনটা হলো না, হলো তার উল্টো। আমি দেখি রোশালি আমার কথা শুনে মিটিমিটি হাসছে, যেন আমার কথাগুলো ওর কাছে মজা লাগছে। তাহলে কি ও আমার কথাগুলো বিশ্বাস করেনি, তাই হাসছে? রোশালি বলে, তুমিও না পারো বটে, আমার সাথে মজা করছো তাই না? এমনটা কখনো হয় নাকি?
একটা ছেলে এতগুলো মেয়ের সাথে রিলেশন করবে, সেটা মেয়েরাও জেনে তার সাথে জড়িয়ে পড়বে? মেয়েরা কি পাগল নাকি তোমার এই আজগুবি কথাগুলো আমাকে বিশ্বাস করতে হবে? তুমিও না পারো বটে। আমি বললাম, জানতাম আমি তুমি আমাকে অন্ধের মতো ভালোবাসো, তাই আমার সত্যি কথাগুলো মজার ছলে এড়িয়ে দিচ্ছ। কিন্তু আমি তোমাকে একটা কথাও মিথ্যে বলছি না। বিশ্বাস না হলে হারুনকে জিজ্ঞেস করো, হিনাকে জিজ্ঞেস করো। এবার হারুন মুখ খুলল। হারুন বলে, উনি যা বলছে সব সত্যি, ও তোমাকে এক বিন্দুও মিথ্যে কথা বলছে না। হিনা বলে, হ্যাঁ রুশালী আপু, অনি ভাইয়া সত্যি কথা বলছে। তোমার সাথে মিথ্যে কথা বলেও কি লাভ বলো, যেখানে তোমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে? এবার রুশালী ভাবনায় পড়ল। কিছুক্ষণ ভেবে নিয়ে বলে, দেখো, সব ছেলে সাধু হয় না, নানান রকম বাজে কাজে লিপ্ত থাকে। তুমিও হয়তো ছিলে। আমার মনে হয় তুমি এখন শুধরাতে চাইছো, তাই এসব কথা বলছো। দেখো, তুমি যেমনই হও সেটা আগে ছিলে, এখন তো আর এসব করছো না। আশা করি আমাদের বিয়ের পরও এসব আর করবে না। এসবের কারণে আমি তোমাকে ছেড়ে যাব না। আমি রুশালীর কথা শুনে চিন্তায় পড়ে গেলাম। মেয়েটি দেখছি আমার পুছু ছাড়বে না। এবার আমি লাবণ্যর কথা বলতে বাধ্য হলাম। আমি বললাম, আরেকটা কথা তুমি জানো না রুশালী? রুশালী বলে, কি কথা? আমি বললাম, এ বাড়িতে আসার পর তুমি নিশ্চয়ই লাবণ্যকে দেখেছ? রুশালী বলে, হ্যাঁ দেখেছি তো, তো কি হয়েছে? আমি বললাম, এক সময় সে আমার গার্লফ্রেন্ড ছিল। রুশালী বলে, বুঝলাম, এক সময় মানে সেটা অতীত। অতীতেও হয়তো তোমার অনেক গার্লফ্রেন্ড ছিল, এদের বাদেও যদি আরও থেকে থাকে তাতেও আমার কোনো প্রবলেম নেই, কিন্তু এখন তুমি শুধু আমার। আমি বললাম, অতীতে সে আমার গার্লফ্রেন্ড ছিল সেটা বড় কথা না। রুশালী বলে, তাহলে কি বোঝাতে চাইছো? আমি বললাম, দেখো, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে ইচ্ছে করছে না আমার। আমি তোমাকে এতগুলো কথা বলছি তার কারণ হলো অনি। রুশালী বলে, অনি? ও তো লাবণ্যর মেয়ে, ওর কথা কেন বলছো? কি হয়েছে? আমি বললাম, অনি আমার মেয়ে, আমার আর লাবণ্যর ভালোবাসার চিহ্ন। দেখো রুশালী, আমি আগে জানতাম না, এখানে এসেই জানতে পারি অনি আমার মেয়ে। যদি জানতাম তাহলে তোমার সাথে এঙ্গেজমেন্ট করতাম না। তুমি অনেক ভালো মেয়ে, এতদিন তোমার সাথে কথা বলে বুঝতে পেরেছি, কিন্তু আসল কথা হলো আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমাকে ভুল বুঝো না। আমার কথা শুনে রুশালী শক্ত কাঠের মূর্তির মতো বসে আছে, যেন সব কিছুর হেই হারিয়ে ফেলেছে। যে মানুষটাকে নিয়ে এত এত স্বপ্ন বুনেছে, যে মানুষটার সাথে সারা জীবন পথ চলবে বলে ভেবে এসেছে, যে মানুষটাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে শুরু করেছে, সেই মানুষটাই আর ওর হবে না, এটা যেন কোনোভাবেই ও মেনে নিতে পারছে না। ওর চোখের কন্দের জল গড়িয়ে পড়তে লাগলো। রুশালী ভাঙা ভাঙা গলায় বলে, কিন্তু কেন? তুমি আমাকে বিয়ে করতে পারবে না কেন? আমি বললাম, প্লিজ তুমি কান্না করো না। আমি চাইনি তোমাকে কষ্ট দিতে, কিন্তু আমি এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি যেটা আমাকে বাধ্য করছে তোমাকে ছাড়তে। বিশ্বাস করো, আমার আর কোনো কিছু করার নেই। তোমাকে বিয়ে করলে আমার মেয়ে জারের সন্তানের পরিচয় বাঁচবে, যেটা আমি বাবা হয়ে কখনোই হতে দিতে পারি না। কারণ আমি জানি ও আমার মেয়ে। আমি জেনে শুনে কি করে নিজের মেয়েকে দূরে সরিয়ে রাখব? আমার এত সুন্দর কিউট মেয়েকে দূরে রাখতে পারবো না। ও কি আমার চাই? রুশালী বলে, আমি বুঝতে পারছি, কোনো সমস্যা না। তোমার মেয়ে তো আমার মেয়ে, ওকে আমরা আমাদের সাথে নিয়ে যাব। ওর কোনো অযত্ন আমি করব না, নিজের সন্তানের মতো মানুষ করব। এটা শুনে হারুন আর হিনা দুজনেই ভীতু হয়ে পড়ল। অনিফাকে ছাড়া লাবণ্য যে মরে যাবে। আমি বললাম, এটা হয় না রুশালী, লাবণ্যর কাছ থেকে অনিফাকে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। সর্বোচ্চ হারিয়ে মেয়েটা নিজের মেয়েকে নিয়ে বেঁচে আছে, নিজের মা বাবা পর্যন্ত ঘর থেকে বের করে দিয়েছে। এই যে এই বাড়িতে আছে, এখানেও আশ্রিত হয়ে আছে। এইসব আমার জন্য হয়েছে, আমি ওর অপরাধী। একদিকে যেমন আমি ওর অপরাধী, অন্যদিকে সে আমার বাচ্চার মা। আমি এখন ওকে দূরে রাখবো কি করে বলো? তাই আমি ডিসিশন নিয়েছি লাবণ্যকে বিয়ে করব। আমাকে ক্ষমা করো। এবার রুশালী কান্নায় ভেঙে পড়ল। ও আর এসব কথা শুনতে পারছে না। আমাকে হারাতে হবে এটা যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না। আমি, হিনা, হারুন, আমরা তিনজন ওকে বোঝালাম, কিন্তু সে বোঝার পাত্রী না। কোনো কথা না বলে কান্না করেই যাচ্ছে। রাত তখন আনুমানিক 12টা বাজে। হঠাৎ সে দাঁড়িয়ে বলে, হারুন ভাইয়া, আমাকে বাসায় দিয়ে আসুন। আমি কিছু না বলে অপরাধীর মতো মুখ নিয়ে ওর দিকে তাকিয়ে আছি। সত্যি, আজ আমি অপরাধী, অনেক বড় অপরাধী, যার ক্ষমা হয় না। নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে অন্য একটা মেয়ের মন ভেঙেছি। আল্লাহ আমাকে ক্ষমা করবে না। হারুন বলে, এত রাতে না গেলে হয় না, কাল সকালে না হয় আমি দিয়ে আসব। রুশালী বলেন, না, আমি এক মুহূর্ত এখানে থাকতে চাই না, আমাকে এক্ষুনি দিয়ে আসুন। এ বলে সে হনহন করে নিচে চলে গেল। তাহলে কি সে এসব মেনে নিয়েছে?
কিছু না বলে চুপচাপ চলে গেল যে? হারুন বলে, এখন কি হবে ভাই? রোশালির হাবভাব দেখে তো আমার সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে না ও মেনে নিয়েছে সব কিছু। হিনা বলে, আমারও মনে হচ্ছে তোমার এই ডিসিশন সে মেনে নেয়নি। না জানি কোনো ফন্দি হাটে। যদি সে মেনে নিত তাহলে কিছু না কিছু বলতো, কিন্তু চুপচাপ চলে যাওয়ার লক্ষণ ভালো ঠেকছে না। হারুন বলে, তোরা বসে গল্প কর, আমি বরং ওকে দিয়ে আসি। এই বলে হারুন চলে গেল। আমি ভাবনায় ডুবে রইলাম। হিনা আমার পাশে চুপচাপ বসে আছে। হিনা বলে, অনি ভাইয়া এখন কি করবে ভাবছো? আমি বললাম, আমি ভাবছি লাবণ্যর কথা, কিভাবে ওকে রাজি করাবো। হিনা বলে, রোশালি আপু কোনো ঝামেলা করার আগে তোমাকে যা করার করতে হবে। আমি বললাম, তুই ঠিকই বলেছিস, তবে তোরা যদি আমাকে সাহায্য করিস তাহলে সব সম্ভব। হিনা বলে, তুমি চিন্তা করো না, আমরা তোমার পাশে আছি। আমি বললাম, রাত অনেক হয়েছে, যা ঘুমাতে যা। হিনা বলে, তুমি ঘুমাতে যাবে না? আমি বললাম, হ্যাঁ যাব, তবে আমি লাবণ্যর ঘরে যাব। হিনা বলে, কিভাবে? লাবণ্য আপু তো দরজা লাগিয়ে ঘুমাচ্ছে, তুমি ডাকলেও সে উঠবে না। আমি বললাম, কোথাও কোনো প্রবেশ করার মতো জায়গা নেই, নয়তোবা এক্সট্রা চাবি? হিনা বলে, চাবি আছে, তবে খুঁজতে হবে, কোথায় রেখেছি মনে নেই। আর এমনিতেও তুমি বেলকুনি দিয়ে যেতে পারো, বেলকুনির দরজা সবসময় খোলা থাকে, সেটা লক করে না, তবে তোমাকে মই বেয়ে উঠতে হবে, পারবে তো? আমি মুচকি হেসে বললাম, আমার মেয়ের জন্য আমি সব করতে পারবো। হিনা বলে, অনি ভাইয়া একটা কথা সত্যি করে বলো তো, তুমি কি শুধু অনিভার জন্য এত কিছু করছো, নাকি লাবণ্য আপুকে তুমি এখনও ভালোবাসো? আমি বললাম, হিনা তুই আমার বোনের মতো বয়সে, আমার থেকে অনেক ছোট, আমার কথায় কিছু মনে করিস না। দেখ, আমাকে এক কথায় বলা যায় পাবলিক রোমিও। আমাদের মতো ছেলেরা একটা মেয়ের সাথে 2-3 মাসের বেশি রিলেশন করে না, আমার ক্ষেত্রেও তাই। আর বাকি রইল লাবণ্যের কথা, তাকেও আমি সেরকমই ভালোবেসেছি। ওর জন্য ক্ষণিকের মোহর জেগে উঠেছিল, যখন মোহর রেশ কেটে গেছে তখন ছেড়ে দিয়েছি। কিন্তু এখন পরিস্থিতি আলাদা, লাবণ্য আমার সন্তানের মা, এছাড়াও ওকে আবার নতুন করে ভালোবাসতে শুরু করেছি। আমি জানি হিনা, আমার কথা তুই বিশ্বাস করতে পারছিস না, না পারলেও এটাই সত্যি, আমি আবার ওর প্রেমে পড়েছি। হিনা বলে, তুমি টেনশন করো না তো ভাইয়া, সব ঠিক হয়ে যাবে, তুমি বরং আসো, আমি তোমাকে মই দেখিয়ে দিচ্ছি। এই বলে হিনা আমাকে নিয়ে বাড়ির পিছনে গেল, আমাকে মই দিয়ে রুম দেখিয়ে দিয়ে চলে গেল। আসলে লাবণ্য দোতলায় থাকে, তাই এখন আমাকে মই দিয়ে উপরে উঠতে হবে। ওদের জন্য তো এতটুকু করতেই পারি। বাড়ির পেছনের দিকটা অন্ধকার, তেমন একটা লাইটের ব্যবস্থা নেই, তার উপর মইও ছোট, ওদের বেলকুনি পর্যন্ত যাচ্ছে। আমাকে ওর বেলকুনিতে যেতে হলে হাত বাড়িয়ে রেলিং ধরে ঝুলে উপরে উঠতে হবে। অনেক রিস্কের ব্যাপার, কিন্তু তারপরও যে আমাকে যেতে হবে, মেয়ের টানে তো বটেই, তার সাথে মেয়ের মাও যে টানছে আমাকে। আজ লাবণ্যর সৌন্দর্য আমাকে আকৃষ্ট করছে, ওর প্রতি ভালোবাসার জোয়ার বয়েছে বুকের ভেতর। আজ আমি নতুন করে প্রেমে পড়েছি ওর রূপের। আজ ওকে বুকে নিয়ে একটু আদর করব, তবে ওকে টের পেতে দেওয়া যাবে না, যদি টের পায় তাহলে হাঙ্গামা করবে। এসব ভাবতে ভাবতে মই উঠতে লাগলাম। কথাগুলো ভাবতে ভাবতে একটু আনমনা হয়ে পড়েছিলাম, তাতেই হলো বিপত্তি। হঠাৎ পা ফসকে মই থেকে পড়েছি গোলাপ গাছের ওপর। গোলাপ গাছের কাঁটা আটকে অনেকটা জায়গা জুড়ে ছিঁড়ে যায়, মুখে, হাতে, গলায়, বুকে। কারণ আমি উভুর হয়ে পড়েছি, তাই পরনের শার্ট মইর সাথে আটকে এক সাইড ছিঁড়ে গেছে। আমি কোনো রকম উঠে দাঁড়ালাম, কাটা স্থানগুলো জ্বলছে, অন্ধকারে বোঝা যাচ্ছে না ঠিক কতটা ক্ষত হয়েছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ধাতস্থ হলাম, তারপর আবার সাবধানে উঠতে লাগলাম। অনেক কষ্টে রেলিং ধরে ঝুলে বেলকুনিতে প্রবেশ করলাম। এইটুকু উঠে আসতেই হাঁপিয়ে গেছি আমি কিছুক্ষণ দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিলাম। তারপর বেলকুনির দরজায় হাত দিয়ে দেখলাম খোলা। হিনা তাহলে সত্যি কথাই বলেছে। রুমের ভিতরে গিয়ে দেখি একটা নীল রঙের ডিম লাইট জ্বলছে, তার আলোতে বেশ পরিষ্কার দেখা যাচ্ছে রুম। আমি খাটের দিকে তাকিয়ে দেখি আমার মেয়ে অনিফা চিত হয়ে শুয়ে ঘুমাচ্ছে। লাবণ্য ওর উপর হাত দিয়ে কাত হয়ে ঘুমিয়ে আছে। লাবণ্যর পরনে নাইটি, মনে হয় রাতে ঘুমানোর সময় নাইটি পরেই ঘুমায়, কিন্তু কাল রাতে তো নাইটি ছিল না, তাহলে আজ কেন পড়েছে? মনে হয় কাল রাতে কাজ করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছিল, তাই চেঞ্জ করেনি, এমনটাই হবে হয়তো। আমি কথাগুলো ভাবতে ভাবতে লাবণ্যকে দেখতে লাগলাম। ওর মাথা থেকে পা পর্যন্ত জরিপ করছি আমি। নাইটি হাঁটুর উপর উঠে গেছে, নাইটির তলা বড় হওয়ার কারণে বুক যুগল উন্মুক্ত, বুকের দুটো মাংসপিণ্ড প্রায় অধিকাংশ অংশ বেরিয়ে আছে, চুলগুলো হালকা বেনুন করে রেখেছে।
নাইটি কী রং সেটা ভালো করে বোঝা যাচ্ছে না, সাদা না গোলাপি রঙের বোঝার কোনো উপায় নেই, কারণ ঘরে নীল রঙের ডিম লাইট চলছে, তার আলোতে পুরো ঘর নীলাভা হয়ে আছে। লাবণ্যকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। ওর সৌন্দর্য যেন আগের থেকে বৃদ্ধি পেয়েছে, ঠিক তেমনি শরীরের গঠনও একটুও নষ্ট হয়নি। সেই আগের ফিগার, যে ফিগার দেখে আমি ফিদা হয়েছিলাম ওর উপর। ওকে দেখতে দেখতে মেয়ের পাশে এসে বসলাম। মেয়ের মুখে হাত বুলিয়ে কপালে গালে আলতো করে চুমু এঁকে দিলাম। মেয়েটি আমার একটু নড়ে চড়ে উঠল। এর থেকে বেশি কিছু করা যাবে না, যদি আমার কলিজার ঘুম ভেঙে যায়। মেয়ের মুখের দিকে তাকিয়ে সব ভুলে গেলাম। একটু আগে পড়ে গিয়ে যে পুরো শরীর ক্ষতবিক্ষত হয়েছে, সেখানে যে জ্বালা করছে, কিছুই যেন অনুভব হচ্ছে না। যাই হোক, আমি মেয়ের কপালে আলতো করে একটা চুমু দিয়ে লাবণ্যের পাশে গিয়ে শুয়ে পড়লাম। কিছুটা বালিশের সাথে হেলান দিয়ে এক হাতে ভর করে ওকে দেখতে লাগলাম। যেহেতু আমি ওর পিছনে শুয়ে আছি, তাই ওকে দেখতে পারছিলাম না। হাতে ভর দিয়ে মাথা উঁচু করে যখন দেখছিলাম, তখন দেখছি ওর সামনে থাকা ছোট ছোট চুলগুলো ফ্যানের বাতাসে উড়ে এসে মুখ ঢেকে দিয়েছে। আমি এক হাতে আলতো করে সরিয়ে দিলাম। এবার স্পষ্টে দেখতে পারছি। মাথায় হাত বলে কপালে একটা চুমু দিলাম। তাতেই লাবণ্য নড়ে চড়ে চিত হয়ে শুয়ে পড়ে। আমার জন্য সুবিধাই হলো। ওর দিকে তাকিয়ে মুচকি হেসে কপালে আবার আরেকটা গভীরভাবে চুম্বন করলাম। আরেকটু কাছে গিয়ে ওর গায়ের সাথে গা ঘেঁষে শুয়ে পড়ি। ওর নিঃশ্বাসের সাথে সাথে বুকের ওঠানামা স্পষ্ট দেখতে পারছি আমি। লাবণ্যর মুখ আমার মুখের সামনে একদম, শুধু 3 ইঞ্চির ব্যবধান। লাবণ্যর মুখের গরম নিঃশ্বাস আমার চোখে মুখে এসে পড়ছে, তার সাথে আমার মুখের গরম নিঃশ্বাস লাবণ্যর গলার কাছে গিয়ে পড়ছে। আমি ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। সেই চোখ, নাক, সেই গোলাপি ঠোঁট জোড়া। অন্যরকম একটা ভালোবাসার অনুভূতি জেগে উঠল আমার মনে। আমি এক হাত দিয়ে ওর মুখে হাত বোলাতে লাগলাম। কি নরম, সফট, সেই আগের মতো একটুও পরিবর্তন হয়নি। ওকে এত কাছ থেকে দেখে নিজেকে ধরে রাখাই বড় কঠিন হয়ে যাচ্ছে। আর পারলাম না। 2 হাতে আগলে বুকের সাথে আলতো করে জড়িয়ে ধরলাম। কপালে একটা চুমু দিয়ে নাকে নাক ঘেঁষতে লাগলাম। টুপ করে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। 2 হাতে বুকের মাংসপিণ্ড আঁকড়ে ধরলাম। ঠোঁট ছেড়ে দিয়ে কানে আলতো করে কেস করে হালকা কামড় বসিয়ে দিলাম। কানের লতির নিচে মুখ গুজে দিয়ে কেস করতে লাগলাম। একসময় গলা বেয়ে বুকের মাঝখানে মুখ গুজে দিলাম। সেখানে মুখ গুজে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর নাক ঘেঁষে ঘেঁষে ছোট ছোট কেস করতে থাকি। এতটাই উত্তেজিত ছিলাম যে ভুলেই গিয়েছিলাম লাবণ্য ঘুমিয়ে আছে। আমার এরকম শক্ত করে জড়িয়ে ধরাতে সে জেগে যাবে। তাই হলো, লাবণ্যর ঘুম ভেঙে গেল। সেদিকে আমার কোনো খেয়াল নেই। আসলে আমি বুঝতেই পারিনি লাবণ্য জেগে গেছে। আমার এরকম আচরণ দেখে লাবণ্য রাগে ফুঁসছে। হঠাৎ আমাকে চমকে দিয়ে লাবণ্য যা করল, তাতেই আমার উত্তেজনার ভাব কেটে গিয়ে স্বাভাবিক হলাম। তবে আচমকায় এরকম আক্রমণে জ্ঞান শূন্য হয়ে পড়েছি আমি। এরপর যা হলো, আজকের গল্প এখানেই সমাপ্ত। গল্প বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।